আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আজকের আলোচনার বিষয়টা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং। তো ডাইনামিক প্রোগ্রামিং এর এটা প্রথম ক্লাস। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই আগামী সামনের সপ্তাহে আরো দুইটা ক্লাস নিতে। তো আমরা আজকের ক্লাসে ডাইনামিক প্রোগ্রামিং এর কিছু বেসিক জিনিস দেখব, আর নেক্সট ক্লাসে আর কিছু ভেরিয়েশন ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। আর হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে সলিউশন প্রিন্ট করা, তারপর হচ্ছে ওই বটম আপ অ্যাপ্রোচ, টপ ডাউন অ্যাপ্রোচ, এই জিনিসগুলো কিছুটা ইনশাআল্লাহ এক্সপ্লেইন করার চেষ্টা করবো আর কি। তারপর হচ্ছে ইটারেটিভ যে ডাইনামিক প্রোগ্রামিং, ওই জিনিসটা ইনশাআল্লাহ কভার করার চেষ্টা করব। তো ফার্স্ট আমরা এখন যে ডাইনামিক প্রোগ্রামিং এর দিকে যাচ্ছি ওটা হচ্ছে রিকার্সিভ ওয়েতে, ঠিক আছে, রিকার্সিভ অ্যাপ্রোচটা। তো এটার জন্য আমাদের আগে রিকারশনের বিষয়টা ক্লিয়ার থাকা লাগবে। তো রিকারশনের ক্ষেত্রে তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা 5টা স্টেপ আলোচনা করছিলাম যে আমাদের একটা ম্যাজিক্যাল ফাংশন থাকতে হবে, ঠিক আছে, যে ফাংশনটা আমাকে সলিউশন এনে দেবে। তারপর বলছিলাম যে ওই ম্যাজিক্যাল ফাংশনের স্টেট নির্ধারণ করা যে কয়টা স্টেট থাকবে। তারপর 3 নম্বরে আমরা বলছিলাম যে আমরা একটা ওই সাব প্রবলেম সলভ করব ম্যাজিক্যাল ফাংশনের মাধ্যমে, সাব প্রবলেম সলভ করব। তারপর 4 নম্বর যেটা বলা হয়েছিল যে কি ম্যাজিক্যাল মানে কারেন্ট স্টেটের জন্য কিছু নেসেসারি ওয়ার্কস আছে, ওগুলো করব, ঠিক আছে। তো আর লাস্ট যেটা বলছিলাম সেটা হচ্ছে কি একটা বেস কেস থাকবে, বেস কেস হ্যান্ডেল করতে হবে। তো এগুলো ছিল মোটামুটি আমাদের কি ওই রিকারশন দিয়ে কিভাবে প্রবলেম সলভ করব তার ওয়েটা। আমরা একটা বেসিক প্রবলেম নিয়ে ফার্স্টে আলোচনা করি, যেটা মোটামুটি আমার মনে হয় সবারই জানা আছে। তো সেটা হচ্ছে ফিবোনাচ্চি, ঠিক আছে। তো ডাইনামিক প্রোগ্রামিং এ আমরা বেসিক্যালি 3টা জিনিস করি। একটা হচ্ছে মেমোরাইজেশন, এটা মেমোরাইজেশন না, এটা মেমোরাইজেশন। তারপর 2 নাম্বার যেটা বেসিক্যালি ডাইনামিক প্রোগ্রামিং, আমরা একটা প্রবলেম যদি ডাইনামিক প্রোগ্রাম দিয়ে সলভ করতে চাই তাহলে দুইটা এখানে ক্যারেক্টারিস্টিক্স থাকা লাগে। একটা হচ্ছে তোমার ওভারল্যাপিং সাব প্রবলেমস, ঠিক আছে। আর 2 নাম্বারটা হচ্ছে তোমার অপটিমাল সাবস্ট্রাকচার। তো আমি ফার্স্টে থিওরিটিক্যাল জিনিসপত্রে না গিয়ে আমার মনে হয় আগে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, তারপর ওখানের সাথে এই জিনিসগুলো একটু ম্যাচ করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তো ডিপি যদি আমরা শুরু করতে চাই, সবার আগে আমরা যে ট্রিকটা দেখবো সেটা হচ্ছে এই মেমোরাইজেশন জিনিসটা, ঠিক আছে। তারপর আমরা ওভারল্যাপিং সাব প্রবলেমের বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। অপটিমাল সাবস্ট্রাকচার বোঝাটা একটু মানে অন্য দুইটার তুলনায় ডিফিকাল্ট। তারপরে এটা আমরা কিছু এক্সাম্পল দিয়ে ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করব। তো প্রথমে দেখি যে ফিবোনাচ্চিটা, ঠিক আছে। তো ওটা আমাদের রিকারশন দিয়ে সলভ করার সময় আমরা কি করছিলাম, ধরো আমাদের nth ফিবোনাচ্চি নাম্বারটা বের করা লাগে, nth ফিবোনাচ্চি নাম্বার, ঠিক আছে, এটা বের করা লাগে। তো এটার জন্য আমরা একটা ফাংশন বানাতে পারি ফিব নামে, ঠিক আছে। তো ফিবোনাচ্চির ক্ষেত্রে আমরা রিকারসিভ ফাংশনটা দেখছিলাম কিভাবে কাজ করে। ধরো আমাদের একটা ম্যাজিক্যাল ফাংশন আছে, তো ম্যাজিক্যাল ফাংশনটা হচ্ছে nতম ফিবোনাচ্চি নাম্বারটা বের করে দেয় যদি তাকে আমি একটা প্যারামিটার n পাঠাই, ঠিক আছে। তো আমরা এভাবে একটা ফাংশন ডিফাইন করতে পারি। তো এরপর হচ্ছে এটাতে আমরা স্টেট নিলাম একটা, মানে এখানে একটাই ভ্যালু আমি দেবো, একটাই ইনপুট দেবো n, তাহলে nতম ফিবোনাচ্চি নাম্বারটা আমাকে রিটার্ন করবে, ঠিক আছে। তাহলে প্রথম দুইটা কাজ শেষ। এরপর হচ্ছে সাব প্রবলেম। তো সাব প্রবলেমের ক্ষেত্রে আমরা দেখছিলাম nতম ফিবোনাচ্চি নাম্বারটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের n-1 তম ফিবোনাচ্চি নাম্বারটা লাগে আর n-2 তম ফিবোনাচ্চি নাম্বারটা লাগে, ঠিক আছে। এই দুইটা ফাংশন, এই দুইটা ভ্যালু যদি আমরা পাই তাহলে এদের যোগফল থেকে আমরা nতম ফিবোনাচ্চি নাম্বারটা পেয়ে যেতে পারি, ঠিক আছে। পরে জাস্ট আমার ওটা রিটার্ন করে দিলেই হয়। আর এক্ষেত্রে আমরা বেস কেসটা যদি ডিটারমাইন করতে চাই তাহলে আমরা একটু এখানে কয়েকটা স্টেপ করে দেখতে পারি, যে রিকারশন ট্রিটা একটু এঁকে দেখতে পারি, ঠিক আছে। তো যেমন আমরা এখানে দেখবো যে ধরো ফিবোনাচ্চি ধরো 4 কে কল করা হলো, তাহলে ফিবোনাচ্চি 4 থেকে ফিবোনাচ্চি 3 কল হবে প্লাস ফিবোনাচ্চি 2 কল হবে, ঠিক আছে। এই দুটো কল হবে। তো ফিবোনাচ্চি 3 থেকে আবার দেখা যাবে যে ফিবোনাচ্চি 2 কল হবে, আবার ফিবোনাচ্চি 1 কল হবে, ঠিক আছে। তো এখন ফিব 2 যেটা আছে এটার মান তো ফিক্সড,
কারণ ফিবোনাচি সিরিজে প্রথম দুইটা হচ্ছে 1 1, তারপর 2 3 5 8 এভাবে যেতে থাকে। তো প্রথম দুইটা ফিক্সড, n এর মান 1 আর n এর মান 2 এর জন্য ফিবোনাচি সিকোয়েন্সে কি আসে 1 1 আসে। ঠিক আছে, ফিবোনাচি অফ n এখানে কি 1 1 আসবে, n এর মান 1 2 এগুলোর জন্য 1 1 আসবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা বেস কেস দিতে পারি যে যখনই ফিবোনাচি 2 বা ফিবোনাচি 1 এগুলো কল হবে, অর্থাৎ n এর মান যখন 2 বা 1 হবে, n এর মান 2 হলে বা n এর মান 1 হলে, ফিব 2 হলে আমি 1 রিটার্ন করে দেবো, ফিব 1 হলে 1 রিটার্ন করে দেবো। তো এভাবে একটু রিকারশন ট্রি এঁকে জিনিসটা করা যায়, দেখা যায় যে কোন সময় আমার ফাংশনটার এক্সিকিউশন থামাতে হবে। তো এগুলো আমি আসলে খুব বেশি ডিটেলসে বলতেছি না, কারণ এই জিনিসগুলো আগে ডিসকাস করা হয়েছিল। আশা করি যে এগুলো তোমাদের ক্লিয়ার আছে, মানে রিকারশনটা। তো এটা ছিল বেসিক্যালি রিকারশন। ঠিক আছে, ফিবোনাচি রিকারশনটা, রিকারসিভ সলিউশনটা। এখন রিকারসিভ সলিউশন যদি আমরা করতে পারি তাহলে ডিপি করাটা খুবই ইজি। ডিপি করাটা এটাকে ডিপিতে কনভার্ট করাটা খুবই ইজি। তো আগে বুঝতে হবে যে এটাকে ডিপিতে কনভার্ট করে কোনো লাভ আছে কিনা। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা ফার্স্টে আগে এইটার একটা রিকারশন ট্রি আঁকি। ফিব যেটা আমরা ফাংশনটা লিখলাম, এটা আমরা একটা রিকারশন ট্রি আঁকি। ধরো এই জায়গায় আঁকি, সাপোজ আমি ফিব 5 এটা কল করলাম। এখান থেকে দেখো n এর মান হচ্ছে 5, তাহলে সে ফার্স্টে এসে এখানে n-1 মানে ফিব 4 কে কল করবে। ঠিক আছে, এই ফিব 4 কে কল করবে। ঠিক আছে, তারপর ফিব 3 কে কল করবে। আচ্ছা, ওটা আমরা পরে যাই, আগে ফিব ধরো 4 কে কল করলো, তার মানে n এর মান 4 আসলো। সে আবার কি করবে, ফিব এখানে n এর মান যদি 4 আসে, এখানে এসে সে ফিব 3 কে কল করবে, n-1 মানে ফিব 3 কে কল করবে। ফিব 4 আবার ফিব 3 কে কল করবে। এখনো কিন্তু এটার কাজ শেষ হয়নি, এটার কাজও শেষ হয়নি, ফিব 3 কে কল করে ফেলবে। ফিব 3 আবার কি করবে, যে এখান থেকে ধরো ফিব 3 করবে কি, n এর মান তো এখানে 3 আসছে, তাহলে সেই জায়গায় আসবে n-1 মানে ফিব 2 কে কল করবে। ফিব 2 কে কল করবে। ফিব 3 এর মধ্যে ফার্স্টে ফিব 2 কল আসবে। তো ফিব 2 যখন কল আসলো, ওখান থেকে সে সরাসরি একটা 1 রিটার্ন করে দেবে, কারণ এই বেস কেসটা হিট করতেছে, এখান থেকে 1 রিটার্ন করে দিল। আচ্ছা, তাহলে ফিব 3 যেখানে কলটা আসছিল, এই জায়গায় একটা 1 আসলো, ফিব 2 এর কলটা থেকে একটা 1 আসলো। এরপর এই জায়গা থেকে আবার কি, ফিব 3-2 মানে ফিব 1 কল হবে। তো ফিব 3 থেকে একটা n-1 মানে 2 কল হয়েছিল, ফিব 2 কল হয়েছিল। ফিব 3 থেকে এখন আরেকটা কল হবে, সেটা হচ্ছে কি ফিব 1। তো ফিব 1 যদি কল হয়, n এর মান 1 দিয়ে যদি ফিব ফাংশনটাকে কল করা হয়, ওখান থেকে একটা 1 রিটার্ন যায়, তাহলে একটা 1 এখানে রিটার্ন আসলো। ঠিক আছে, তাহলে ফিব 3 তে বেসিক্যালি দুইটা 1 আসছে, এই জায়গায় একটা 1, এই জায়গায় একটা 1, ওই দুইটার যোগফল কি 2। সে বেসিক্যালি উপরে রিটার্ন করবে, 2 রিটার্ন করবে। তাহলে আমরা যে এখানে ফিব ইয়াতে ছিলাম, 4 এ ছিলাম। ঠিক আছে, ফিব 4 এ যে আমরা ছিলাম, এখানে n এর মান ছিল n এর মান ছিল এই জায়গায় n এর মান ছিল 4, n এর মান ছিল 4। ফিব 4 থেকে ফার্স্টে ফিব 3 কল হয়েছিল। তো এরপর আবার কি কল হবে, ফিব 2 কল হবে, ফিব 2। তো সেখান থেকে আবার সে কি করবে, একটা 1 রিটার্ন করবে, 1 রিটার্ন করলো। তাহলে ফিব 4 কি করবে, 2 আর 1 এর যোগফল টোটাল কত হয়, 3 হয়। সেই 3টা এর কাছে রিটার্ন করবে, ফিব 5 এর কাছে রিটার্ন করবে। ফিব 5 আবার ফার্স্টে কি করছিল, n এর মান যখন 5, তখন সে ফিব 4 কে কল করছিল। এরপর সে প্লাস ফিব 3 কে কল করে দেবে, ফিব 3 কে কল করবে। ফিব 3 আবার করবে কি, দেখো ফিব 2 কে কল করবে, ওখান থেকে কিছু একটা রিটার্ন আসলো, 1 রিটার্ন আসলো। তারপর আবার এদিকে ফিব 1 কে কল করবে। ঠিক আছে, ওখান থেকে আবার সে একটা 1 রিটার্ন পাবে। তাহলে 1 আর 1 এর যোগফল 2, ওই 2টা সে উপরে রিটার্ন করবে। 3 আর 2 এর যোগফল হচ্ছে 5, টোটাল 5, এটা মেইন ফাংশনে রিটার্ন যাবে। আচ্ছা, এটা হচ্ছে রিকার্সিভ ফাংশনটা কিভাবে এক্সিকিউট হলো, তার প্রসেসটা। এইটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? এই পার্টটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? কেউ যদি কিছু না বলে তাহলে আমি ধরে নেবো কারো এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই যে
এই সিকোয়েন্সটাতে দেখো এই ফিপ 3 এই জিনিসটা একটু খেয়াল করো, আমরা একটু হাইলাইট করি যে ফিপ 3 অর্থাৎ এই পার্টটা এখানে একবার এক্সিকিউট হলো, এখানে একবার এক্সিকিউট হলো না? ফিপ 3 কলটা ফিপ 4 এর আন্ডারে একবার কল হয়েছে, আবার এই ফিপ 5 এর আন্ডারে একবার কল হয়েছে, ঠিক আছে? তো এটার কাজ শেষ করে যখন আসছে, উপরে আসছে, তারপর আবার এটা কল হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এখন একটু খেয়াল করো, এটা তো আমি ফিবোনাচি মানে ফিফথ নাম্বারের ফিফথ 5, ঠিক আছে, ওটা আমরা বের করার চেষ্টা করছি, মেইন ফাংশন থেকে ফিফ 5 কে কল দিছিলাম। এখন আমরা যদি ফিফ 5 কে কল না দিয়ে ধরো ফিফ 6 কে কল দিতাম, তাহলে কি হতো? ফার্স্টে সে আগে ফিফ 5 কে কল দিত, ওখান থেকে আবার ফিফ 4 কেও কল দিত না? জি স্যার। ফিফ 4 এর আন্ডারে আবার ফিফ 3 এগুলো কল হতো, আবার ফিফ জি 2 স্যার। কল হতো না? তার মানে ফিফ 3 দেখো এখানেও একবার কল হচ্ছে, এখানেও কল হচ্ছে, এখানেও কল হচ্ছে, এরকম না? জি স্যার, বারবার আসতেছে যদি এখানে। আরো চিন্তা করি, আরো যদি ওয়ার্স্ট কেস চিন্তা করি, দেখো ফিফ 4 পুরো জিনিসটা এই জায়গায়ও কল হচ্ছে, এই জায়গায়ও কল হচ্ছে, এরকম না? জি স্যার। তো যত আমি উপরের কোন একটা ভ্যালু দিয়ে কল করতে থাকবো, ধরো ফিফ 10 করলাম, তখন এখানে দেখা যাচ্ছে যে অসংখ্যবার ফিফ 3 কল হচ্ছে, বা অসংখ্যবার ফিফ 4 কল হচ্ছে। তাহলে একটা ভ্যালু ফিফ 4 যেটা আমরা আগে হিসাব করে আসছি, ওই হিসাবটা আমার বারবার করা লাগতেছে না? ফিফ জি 4 স্যার। এর দেখো অনেকগুলো কল যায়, কিন্তু অনেকগুলো কল গিয়েই ফিফ 4 টা তৈরি হয়। তো এখন আমি যদি এক জিনিস একবার বের করি, তো ওটাকে আমার দ্বিতীয়বার আবার ঘুরে ঘুরে বের করার দরকার আছে? দরকার নাই। আচ্ছা, এইখানেই বিষয়টা আসতেছে, সেটা হচ্ছে ওভারল্যাপিং সাব প্রবলেম। এখানে সাব প্রবলেম মানে এই বড় প্রবলেমটা সলভ করতে গিয়ে আমরা ছোট ছোট যে প্রবলেমগুলো সলভ করতেছি, ওই প্রবলেমগুলো ওভারল্যাপড হয়ে যাচ্ছে। ওভারল্যাপড মানে কি? বারবার এগুলো সলভ হচ্ছে, বারবার এগুলো সলভ হচ্ছে। তো বারবার এগুলো সলভ করা, এটা তো আসলে ভালো কোনো কথা না, তাই না? বারবার এগুলো সলভ হয়, এটা তো ভালো কথা না, এটা তো এভাবে হওয়া উচিত না। কথাটা বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। আচ্ছা, তো তাইলে এখানে কোনো কিছু একটা সমস্যা আছে, এটা আমাদের সমাধান করতে হবে। আচ্ছা, তাহলে এভাবে বারবার এই কলগুলো হওয়া উচিত ছিল না। আচ্ছা, এটা এখন কিভাবে সমাধান করা যায়? আমরা একটু জিনিসটা চিন্তা করি কিভাবে সমাধান করা যায়। এবার ধরো আমি একটা অ্যারে রাখলাম, আমি একটা ফিব নামে বা এফ এফ নামে আমি একটা ধরো অ্যারে রাখলাম, ঠিক আছে? অ্যারেটা খালি, অ্যারেটা খালি, ঠিক আছে? বা ধরো আমি এরকম দিই 1 2 3 4 5 6 হয়ে গেছে। আচ্ছা, ধরো আমি ফার্স্টে যখন ফিব 5 কে কল করছি, সে কি করলো? ফিব 4 কে কল করলো, ওখান থেকে ফিব 3 কল হলো, ওখান থেকে ফিব 2 কল হলো, ওখান থেকে, আচ্ছা ওখান থেকে তো আর কিছু কল হবে না, আবার এখান থেকে ফিব 1 কল হলো, ঠিক আছে? দেখো এই ফিব 2 টা যখন এই জায়গায় ফেরত আসছে, এখানে একটা 1 দিল, আর এই জায়গায় ফেরত আসছে, এখানে একটা 1 আসলো। দেখো ফিব 3 এর মানটা ক্যালকুলেটেড হয়ে গেছে না? এখান থেকে একটা 1 আসছে, এখান থেকে একটা 1 আসছে। তারপরে সে যখন এই 1 আর 1 এর যোগফল 2, সেটা 4 এর কাছে ব্যাক করতেছে, ওর ক্যালকুলেশনটা শেষ না? জি স্যার, শেষ। তাহলে ফিব 3 থেকে যখন আমি 4 এর কাছে ব্যাক করতেছি, অর্থাৎ আমার কোডের এই জায়গাটাতে ধরো এখানে n এর মান আমি দিলাম 3, ঠিক আছে? আমি যদি এখানে রিটার্ন করার সময় জাস্ট এরকম একটা কাজ করি, f নামের একটা অ্যারে ওখানে n এর মধ্যে এভাবে লিখে দিই, ঠিক আছে? ইন্ট আমি ধরো এখানে লিখলাম f, f নামে একটা ধরো অ্যারে নিলাম, ঠিক আছে? তাহলে বেসিক্যালি f অফ 3 এর মধ্যে x চলে আসতেছে না? মানে ওই ফিব 3 এর মানটা বসে যাচ্ছে না? ফিব 3 এর মানটা বসে যাচ্ছে না? জাস্ট রিটার্ন করার আগে n এর মান যখন 3 আসলো, সে তো এখানে ক্যালকুলেট করে ফেলছে, ঠিক না? এখানে তো ক্যালকুলেট করে ফেলছে ফিব 2 আর ফিব 1 এর মান, এগুলো রিটার্ন হয়ে তারপর এখানে ফিব 3 এর মধ্যে x কে বসাই দিলাম না? ক্যালকুলেটেড হয়ে গেল না? আচ্ছা, তার মানে এই ফিব 3 এর মধ্যে আমি 2 বসাই দিলাম। সিমিলারলি ফিব 4 থেকে ফিব 3 কল হয়েছিল, আবার ধরো ফিব কত কল হইলো? 2 কল হইলো, ঠিক আছে?
এটা কল হলো। তো এ যখন এখানে আবার একটা 1 রিটার্ন করছে, 1 আর 2 মিলে 3 হয়, ওই 3টা ধরো এর কাছে রিটার্ন করতেছে। তো রিটার্ন করার আগে সিমিলারলি এখানেও f এর 4 এর মধ্যে সেখানে 3 বসায় দেবে না? 2 আর 1 এর যোগফলটা 3। ঠিক আছে, খেয়াল করো কোডটাতে যদি আমি যাই তাহলে এখানে দেখবা যে দেখো এখানে n এর মান যখন 4 ছিল তখন সে ফিফ 3 কল করছিল, এদিক থেকে ফিফ 3 কল আসছে আর এই পাশ থেকে ফিফ 2 কল আসছে। এই দুইটার যোগফল হচ্ছে কত আসতেছে, মনে হয় 3 আসে আর কি। ঠিক আছে, 3। তো এই 3টা মানে x এর মান যে 3 সেটা সে ফিফ 4 এর মধ্যে অ্যাসাইন করে দিচ্ছে না বের হওয়ার আগে? রিটার্ন করার আগে এটা অ্যাসাইন করলাম। বা তোমাদের যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে আমি এটা আলাদা করে লিখি। ঠিক আছে, f অফ n এর মধ্যে আমি কি রাখলাম, x রাখলাম। ঠিক আছে, বুঝা যাচ্ছে জিনিসটা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন তাহলে এখন একটা জিনিস দেখো, ফিফ 5 থেকে ফিফ 4 কল হয়েছিল, ওখান থেকে এগুলো কল টল হয়েছে। এবার ফিফ 5 থেকে আরেকটা কি কল আসবে, ফিফ 3। এখন এই কলটা আমার কি আর করার দরকার আছে? না স্যার অলরেডি বের হয়ে গেছে। এখন এটা তো অলরেডি বের হয়ে গেছে, তাহলে আমি কিভাবে বুঝবো? তাহলে আমি যে কোনো একটা কল করার আগে, যে কোনো একটা কল করার আগে জাস্ট একটু চেক করলে হয় না যে ওটা বের হয়ে গেছে কিনা? জি স্যার। বা ধরো কল করার আগে না, আমি একটু অন্যভাবে করি। সেটা হচ্ছে, সরি, হ্যাঁ আমি একটু অন্যভাবে জিনিসটা হ্যান্ডেল করি। ওভাবেও করা যায়, এভাবেও করা যায়। সেটা হচ্ছে যখন আমি ফিফ 3-তে আসলাম বা n এর মান যখন আমার কত হইলো, 3 হইলো, আমি ফার্স্টে এসে চেক করে দেখবো যে এই জিনিসটা কি আগে ক্যালকুলেটেড হয়ে গেছে নাকি হয় না। যদি দেখি যে হ্যাঁ এই জিনিসটা তো আগে ক্যালকুলেটেড হয়ে গেছে, তাহলে আমার আর কি করার দরকার নেই, ফিফ 2 প্লাস ফিফ 1 এটা করার দরকার নেই। ঠিক আছে, মানে 3-তে যখন ঢুকলাম তখন আমার আর কি করার দরকার নেই, এই জিনিসটা বের করার দরকার নেই, এটা অলরেডি ক্যালকুলেটেড। আমি এই অ্যারে দেখলেই বুঝতে পারবো। এখন জিনিসটা খেয়াল করো, আমি ফিফ 3 ক্যালকুলেট করতে ঢুকলাম, এখানে এখানে ফিফ 2 আর ফিফ 1 কল হতে যাচ্ছে, কিন্তু তার আগে যদি আমি একটু চেক করে দেখি যে এটা কি অলরেডি ক্যালকুলেটেড, তো তাইলেই হয়ে যায় না? আচ্ছা, জি স্যার। ওই জিনিসটা আমি কিভাবে চেক করবো যে এটা অলরেডি ক্যালকুলেটেড কিনা? এটার মান যদি স্যার সবগুলো প্রথমে ইনিশিয়ালাইজ করে দিই 0 দিয়ে। আচ্ছা, এরকম একটা কাজ করা যায়, ইনিশিয়ালি তাহলে সবগুলো ধরো 0 বসায় দিলাম, এভাবে দিলে সব 0 হয়ে যায়, অথবা গ্লোবালি ডিক্লেয়ার করলে এমনিতেই 0 থাকে। ঠিক আছে, তো আমরা তাহলে একটা কাজ করতে পারি, তো এই জায়গায় এসেই আমি চেক করতে পারি ইফ f অফ n নট ইকুয়াল টু 0, ঠিক আছে, রিটার্ন f অফ n। তাইলে কিন্তু এখান থেকেই ব্যাক করে যাবে। n এর মান ধরো আমি 3 দিয়ে ঢুকলাম, এটা হচ্ছে 5 থেকে কলটা আসছিল। ঠিক আছে, n এর মান 5 থেকে কলটা ধরো আসছিল এখানে 3 তে, n এর মান 5 থেকে ফিফ 5 থেকে ধরো ফিফ 3 তে আসলো। তো 3 তে এসেই দেখবে যে এই জিনিসটা তো অলরেডি ক্যালকুলেটেড, তাহলে সে আর নিচে গিয়ে ফিফ 2 ফিফ 1 এগুলোকে কল দিবে না। সে নিচে গিয়ে আর কি ফিফ 2 ফিফ 1 এগুলোকে কল দেবে না, তার আগেই সে কি করবে, ওই অলরেডি ক্যালকুলেটেড ভ্যালুটাকে রিটার্ন করে দেবে। তাহলে এক ভ্যালুকে আমাদের আর কি করা লাগলো না, দুইবার বারবার বের করতে হচ্ছে। ইনিশিয়ালাইজ করা লাগলো না। কথাটা বুঝে গেছে? জি স্যার। তো এটাতে তাহলে লাভ কি? এটা তো অনেক লাভ, আমরা একটু দেখি। আচ্ছা, যেমন আচ্ছা ফার্স্টে এটাকে ইনিশিয়াল কিছু ভ্যালু দিয়ে ইয়া করতে হবে। তো ইনিশিয়াল কি ভ্যালু দেওয়া যায় এটা নিয়ে একটু কথাবার্তা বলা যেতে পারে। সেটা হচ্ছে, তো ধরো আমি ইন্ট n একটা নিলাম, cn cout fib ধরো n, আচ্ছা দিলাম, n এর মান ধরো 10 দিলাম। আচ্ছা, তো দেখি ঠিকঠাক মতো কাজ করে নাকি একটু দেখি। হ্যাঁ 55, ঠিক আছে মনে হচ্ছে। আচ্ছা, এবার এই জিনিসটা আমি কমপ্লেক্সিটিটা একটু অ্যানালাইসিস করি, বা এটাতে কি সুবিধা সেটা একটু অ্যানালাইসিস করি। ওটাতে যাওয়ার আগে এতটুকু পর্যন্ত বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা, যে এখানে প্রত্যেকটা কাজ এখন একবারই হচ্ছে, একাধিকবার হচ্ছে না। এই জিনিসটা কি বোঝা গেছে? জি স্যার বুঝে গেছে। কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো, আমি একজনের রেসপন্স পাচ্ছি, বাকিদের গুলো পাচ্ছি না। এটা কি এমনি বোঝা গেছে যে একটা কল একাধিকবার আর হবে না, বা জি হলেও স্যার। নিচের দিকে আর যাবে না আর কি। তার আগে এটা কাজ শেষ করে উপরের দিকে, মানে আগে সে চেক করে দেখতেছে যে এটা অলরেডি ক্যালকুলেটেড কিনা। যদি অলরেডি ক্যালকুলেটেড হয় তাহলে সে আর ওই জায়গাটাতে এক্সপ্লোর করবে না। আচ্ছা, তাইলে এবার একটু দেখি, আমরা এখানে দেখি ফার্স্টে আমরা এই কাজটা একটু বাদ রাখি আপাতত, এই কাজটা বাদ রাখলাম।
বাদ রেখে এখানে আমি একটা সি আউট করি যে n, ঠিক আছে? আমরা ফিবোনাচ্চি 10 যদি কল করি তাহলে দেখি কোনটা কোনটা কল হচ্ছে। 10 যদি কল করি তাহলে দেখি, দেখো এখানে অনেক কল আসছে, প্রায় 110টা কল আসছে। কি কি কল আসছে দেখো তো। ফার্স্টে ফিবোনাচ্চি 10, ওখান থেকে 9, ওখান থেকে 8, 7, 6, 5, 4, 3, 2, 1, এই সবগুলো কল গেছিল, বুঝছো? ওখান থেকে আবার ফিবোনাচ্চি 2 কল হয়েছে, আবার 3 কল হয়েছে, আবার 2 কল হয়েছে, আবার 1 কল হয়েছে, 4 কল হয়েছে, 3 কল হয়েছে। এক একটা জিনিস অনেকবার কল হচ্ছে না? তো আমরা যদি এখানে সার্চ করি যে ফিবোনাচ্চি 5 জাস্ট কয়বার কল হয়েছে, তো আমরা দেখা যাচ্ছে যে এখানে কি ওই ফাইন্ড অল যদি দেই, দেখি এখানে কয়বার কল হচ্ছে, 1 2 3 4 5 6 7 8, প্রায় 8 বার হচ্ছে ফিবোনাচ্চি, শুধু ফিবোনাচ্চি 5 ওই কলটা প্রায় 8 বার গেছে। মানে একই জিনিস বারবার কল হচ্ছে, তাই না? এই দেখো এখানে আমি জাস্ট এনটা প্রিন্ট করছি, তার মানে ফিবোনাচ্চি 10 যদি কল করি 10 কে প্রিন্ট করলাম, ওখান থেকে আবার 9 কল হলে 9 কে প্রিন্ট করলাম। মানে ফিবোনাচ্চি কোনটা কোনটা কল হচ্ছে এটা জাস্ট প্রিন্ট করলাম আর কি। প্রিন্ট করে দেখলাম যে একই জিনিস বারবার বারবার প্রিন্ট হচ্ছে। এবার আমি এই জিনিসটা মুছে দিয়ে কল করি, এবার দেখি। এবার দেখো একটা জিনিস কেবলমাত্র কি ওই একবারের মতোই কল হচ্ছে বা 2 বার কল হচ্ছে আর কি, এরকম 1 বার বা 2 বার কল হচ্ছে, শেষ। জিনিসটা বোঝা গেছে? আচ্ছা, তো এখন এটা যদি আমরা এখানে আর n কে প্রিন্ট না করে একটা কাউন্টার দিয়ে দেখি, ঠিক আছে? ধরো কাউন্টের মান 0 রাখলাম, তো আমি ফিবোনাচ্চির মানটাও বের করি, সাথে কয়বার ফাংশনটা কল হয়েছে ওটাও একটু চেক করে দেখি, ঠিক আছে? তো এখানে একটা কাউন্টার প্লাস প্লাস দিলাম। ফার্স্টে হচ্ছে আমি নর্মাল ভার্সনটা দেখি, ঠিক আছে? যেটা হচ্ছে কি করতেছি না, ওই এই ট্রিকটা অ্যাপ্লাই করতেছি না, ওখানে দেখি ফিবোনাচ্চি 10 এর জন্য 109 বার কল হচ্ছে। 10টা আমি ধরো ফিবোনাচ্চি 20 দিয়ে কল করি, তাহলে দেখি কি হয়। 13,000 বার, কোথায় 109 ছিল কোথায় 13,000 হয়ে গেছে। 13,000 বার, 13,500 বার কল হচ্ছে। এটা যদি ফিবোনাচ্চি 30 বানাই দেই তাহলে তোমাদের কি মনে হয় কয়বার হবে? লাখে চলে যাবে। 10 এর জন্য ছিল কত? 100, 100-র কাছাকাছি। 20 এর জন্য 13,000 হয়ে গেল। আচ্ছা 10,000 লিখি। লাখে যাবে। আচ্ছা দেখি, কম যাবে। এটা দেখো প্রায় 16, 10,000 লক্ষ নিযুত 16 লাখ হয়ে গেছে, ঠিক আছে? এটা আসলে এক্সপোনেনশিয়াল হারে বাড়ে। জিনিসটা আমি এক্সপ্লেইন করবো এক্সপোনেনশিয়ালটা কি জিনিস। তো 16 লাখ হয়ে গেছে। আচ্ছা, এবার যদি জাস্ট এই ট্রিকটা এনে দেই, ঠিক আছে? যেখানে 16 লাখ বার কল হয়েছিল, সরি, সেখানে আমরা একটু দেখি যে এই জিনিসটা এখন কয়বার লাগতেছে। মাত্র 57 বার। কোথায় 16 লাখটা কল আর কোথায় 57 বার কল। জিনিসটা বুঝতে পারছো মানে পার্থক্যটা? তো এখানে যদি আমি এখন 40 দিয়ে দিই, দেখবা যে এটা মানে এখানে মাত্র 77 বারে কল হয়ে যাচ্ছে, কাজ শেষ হয়ে যাচ্ছে। আর এটা যদি মুছে দিই তাহলে আমার এই প্রোগ্রামটা চলতে থাকবে, সেটা চলুক ততক্ষণ আমি, আচ্ছা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তাও আচ্ছা যাই হোক, এত তাড়াতাড়ি এক্সপেক্ট করি না, 50 দিয়ে দিই, এটা চলতে থাকুক। আমরা ততক্ষণে টাইম কমপ্লেক্সিটিটা একটু অ্যানালাইসিস করে আসি। আচ্ছা, এখন আগে যে বিষয়টা ছিল ওটা টাইম কমপ্লেক্সিটি দেখি। যে কোনো একটা ফিবোনাচ্চি ফাংশন, ঠিক আছে? ধরো যে কোনো একটা ফিব, ঠিক আছে? ধরো ফিব 2 বা ধরো ফিব 10, সে 2 বার কল করতেছে না, 2টা ফাংশন কল করতেছে না, ফিব 2, সরি ফিব 9 আর ফিব 8, ঠিক আছে? এখান থেকে আবার 2টা কল হচ্ছে, এখান থেকে আবার 2টা কল হচ্ছে, তাই না? ফিব 8, ফিব 7, এরকম না? এখান থেকে আবার 2টা কল হচ্ছে, ফিব 7, তারপর এখানে ফিব 6, এরকম কল হচ্ছে না? তার মানে ফার্স্ট লেভেল যেটা এখানে একটা কল, সেকেন্ড লেভেল যেটা এখানে 2টা কল, থার্ড লেভেল যেটা এখানে 4টা কল, ফোর্থ লেভেলে কয়টা কল হবে? 8টা। 8টা কল হবে না? এই 2টা 4টা 6টা 8টা, জিনিসটা বোঝা যাচ্ছে? ফিফথ লেভেলে গিয়ে কয়টা কল হবে? 8 দুগুণে 16টা কল হবে না? জিনিসটা বুঝছো? তাহলে প্রথম লেভেলে একটা, দ্বিতীয় লেভেলে 2টা, তৃতীয় লেভেলে 4টা, চতুর্থ লেভেলে 8টা, পঞ্চম লেভেলে 16টা। তার মানে বেসিক্যালি
1 প্লাস 2 প্লাস 3 প্লাস সরি 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 জিনিসটা কি ধরতে পারতেছো কি জিনিস? ওই দুই গুণ করে করে বাড়তেছে আর কি, এরকম না? তার মানে 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 3 এরকম প্লাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1। n হচ্ছে কি ওই কয়টা লেভেল, লেভেল যতটা, ঠিক আছে, লেভেল যতটা তত পর্যন্ত যাবে। কারণ 10 তো 10 থেকে আস্তে আস্তে 9 8 7 6 5 4 3 2 1 ফিবোনাচি 1 পর্যন্ত তো যাবে, ঠিক আছে? তো তার মানে 10টা লেভেল পর্যন্ত এরকম কল হবে, ঠিক আছে? তো দশম লেভেলে হচ্ছে 2 টু দি পাওয়ার 9টা কল হবে প্রায় এরকম। তো এটার যদি যোগফলটা তুমি বের করো তাহলে দেখবা এটা কাইন্ড অফ 2 টু দি পাওয়ার n এর পাশে কাছাকাছি। এই যদি যোগফলটা বের করো, এরকম একটা গুণোত্তর ধারা যোগফলের সূত্র ছিল না? আসিফ আছো নাকি? জোবায়েদ? তো যোগফল হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা ঠিক আছে, এই যে যোগফলটা কত, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এরকম, ঠিক আছে? আচ্ছা তাহলে এই যে এই জিনিসটা ওই সূত্রটা ছিল যে ওই arn মাইনাস 1 ডিভাইড বাই ওরকম একটাই আছে না, ওই সূত্রটা দিয়ে পাওয়া যায়। আচ্ছা যাই হোক, এখন তার মানে অলমোস্ট 2 টু দি পাওয়ার n টা কল আসবে। তো প্রত্যেকটা কলে তো এখানে একটা যোগ করা লাগে, ছোটখাটো কিছু কাজ করা লাগে, তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অলমোস্ট কি 2 টু দি পাওয়ার n। টাইম কমপ্লেক্সিটি কত? 2 টু দি পাওয়ার n। মানে প্রত্যেকটা কলে একটা ছোট ছোট যোগ করা লাগে, একটা কাজ করা লাগে প্রত্যেকটা কলে, ঠিক আছে? মানে প্রত্যেকটা কল থেকে 2টা কল যায় আর ছোট একটা যোগ হয়, ঠিক আছে? আরেকটা ইফ এলস চেক হয় প্রত্যেকটা কল থেকে। তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি বলা যায় যে কি 2 টু দি পাওয়ার n। মানে প্রত্যেকটা কলে ছোট ছোট 2টা 3টা কাজ হয়, তাহলে 2 টু দি পাওয়ার n টা কাজ হচ্ছে এখানে। আচ্ছা এবার আমি যখন এই জিনিসটাকে ইয়াতে কনভার্ট করে ফেললাম, মানে এই ফরম্যাটটাতে কনভার্ট করে ফেললাম, অর্থাৎ এখানে এক্সট্রা আরেকটা অ্যারে নিয়ে আসলাম, তখন এবার এটার কমপ্লেক্সিটি কি হলো? এখানে দেখো একটা কল যদি একবার হয় তাহলে আর ওই কলটা হবে না। ফিবোনাচি 3 তে একবারই সে আসবে, দ্বিতীয়বার যদি আরেকবার আসেও তাহলে জাস্ট একটু ঢুকবে, ঢুকে কিন্তু আবার বের হয়ে যাবে, কারণ সে আর ওখান থেকে অন্যান্য কল যাবে না। এজন্য বেসিক্যালি একটা জায়গায় বলতে পারো যে ম্যাক্সিমাম 2বার কল যাবে, একটা জায়গায় ম্যাক্সিমাম কি 2বার কল যাবে, ঠিক আছে? তো তাহলে বেসিক্যালি এখানে কি ফিবোনাচি 10 যদি তুমি বের করতে চাও, ওখান থেকে ফিবোনাচি 10 বের করতে গেলে ওখান থেকে ফিবোনাচি 9 কল হবে, ওখান থেকে ফিবোনাচি 8 কল হবে, ঠিক আছে? 8 7 6 5 4 3 2 1 এরকম। তারপরে এগুলো কিন্তু আর দ্বিতীয়বার কল হবে না, ঠিক আছে? জাস্ট এই ফিবোনাচি 9 থেকে হচ্ছে 8 কে এখানে আরেকবার কল করার চেষ্টা করবে, কিন্তু দেখবে যে ওটা তো অলরেডি ক্যালকুলেটেড ব্যাক করবে। 8 থেকে 6 কে আরেকবার কল করার চেষ্টা করবে, কিন্তু আগেই ক্যালকুলেটেড হয়ে গেছে, এরকম দেখবে আর কি। তো তাহলে এই জিনিসগুলো আসলে জাস্ট ঢুকে মাত্র বের হয়ে যাবে, ঢুকে মাত্র বের হয়ে যাবে এরকম। তার মানে একটা জায়গায় সে এখন অ্যাটমোস্ট 2বার আসতেছে। তাহলে ফিবোনাচি n যদি বের করতে চাই তাহলে বেসিক্যালি এখন এটার কমপ্লেক্সিটি কত হলো দেখি, তোমরা আমাকে বলো তো, চ্যাটে বলো, চ্যাটে বলো তো এখন এটার কমপ্লেক্সিটি কত হচ্ছে। যদি আমি ওই অ্যারের ট্রিকটা কাজে লাগাই তাহলে কমপ্লেক্সিটি কত হয়ে যায়? আগে ছিল 2 টু দি পাওয়ার n, এখন কত হচ্ছে? হ্যাঁ ঠিক আছে, তাও যেটা বলছো বাকিটা একটু ট্রাই করো। আচ্ছা জিনিসটা এখন একটু চিন্তা করো, ফিবোনাচি 10 যখন কল করতেছি, n এর মান যখন 10 দিচ্ছি, তখন সে 9 কে কল করতেছে, 8 কে কল দিচ্ছে, 7 কে কল দিচ্ছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু কল একবার করে করে যাচ্ছে, দ্বিতীয়বার কিন্তু ওই জায়গায় আর ঢুকবে না, ঠিক আছে? দ্বিতীয়বার ওখানে কিন্তু যাচ্ছে না, দ্বিতীয়বার গেলেও জাস্ট চেক করে বের হয়ে যাচ্ছে। স্যার আমারটা হয় নাই, আমি দেখি নাই এখন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যারা লিখছে তাদের মধ্যে 2 জনেরটা ভুল হয়েছে, বাকি যেগুলো ঠিক আছে। আচ্ছা সবাই একটু ট্রাই করো, সবাই একটু ট্রাই করো। না অনেকে লগ ইন বলতেছে, না এটা লগ ইন না, লগ ইন কেন হবে? প্রত্যেকটা কল তো একবার করে হচ্ছেই, তো n এর মান যদি 10 হয়, 10টা কল তো হচ্ছেই, তাহলে লগ ইন কেন হবে? 10টা কল তো হচ্ছেই। তো বেসিক্যালি এটা O অফ n, n এর মান যদি 10 হয় তাহলে 10 বার কল হয় না ফাংশনটা, 10 বার বা 20 বার হয় আর কি, বা 19 বার এরকম কিছু একটা হচ্ছে। তো বেসিক্যালি এই জন্য এটা হচ্ছে কি O অফ n, n এর মান যত তার হয়তো দ্বিগুণ বা এটার কাছাকাছি। আমরা যদি এমনি এখানে রানও করে দেখি কিছু ইয়া দিয়ে, তাহলে আমরা বুঝবো জিনিসটা O অফ n যে, ঠিক আছে? তো এখানে দেখো আমি 10 দিই, 10 দিলে দেখো যে কয়বার কল হচ্ছে, কাউন্টের মান 17 বার,
20 দেই, দেখবা যে ওরকমই হবে। তো দেখবা এই 37, ঠিক আছে, মানে দ্বিগুণ আর কি, দ্বিগুণের মধ্যে গল্প হচ্ছে। 30 দিলে দেখবা যে ইয়ার আসতেছে 57 আসতেছে, ঠিক আছে, মানে দ্বিগুণের মতোই আসতেছে বারবার, ঠিক আছে। তারপরে 40 দাও, দেখবা যে 77 টাইপের আসবে, ঠিক আছে, এরকম আর কি। তো তাহলে বেসিক্যালি আমরা একটা এক্সপোনেনশিয়াল টাইমকে লিনিয়ার টাইমে নিয়ে আসছি। এটা যে এক্সপোনেনশিয়াল একটা টাইমকে লিনিয়ার টাইমে নিয়ে আসছি। এক্সপোনেন্ট টাইম মানে কি, এই যে ওটার কমপ্লেক্সিটি আগে কি ছিল 2n, ওখান থেকে আমি কিসে নিয়ে আসলাম, ও n এ নিয়ে আসলাম, ও n এ নিয়ে আসলাম। এটা যে কত বড় একটা অগ্রগতি সেটা আসলে এভাবে বললে হয়তো বুঝবা। সেটা হচ্ছে n এর মান যদি মোটামুটি 60 দাও, n এর মান যদি 60 দাও, তাহলে n এর মান 60 দিলে তোমার জীবনে মনে হয় সে এটা আর বের করে দিতে পারবে না। মানে এক্সপোনেনশিয়াল টাইমটাকে 2 to the power 60 এই রানটা হইতে হইতে তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু সে সলিউশন তোমাকে এনে দিতে পারবে না, ঠিক আছে। কিন্তু এখন আমি যে এই ডিপিটা ইয়াটা করলাম, বেসিক্যালি ডিপিটা করে ফেললাম, মেমোইজেশনটা করে ফেললাম, ঠিক আছে। ডিপি বলতেছি, মেমোইজেশন বলতেছি, অর্থাৎ এই যে এই কাজটা করছি অ্যারেতে সেভ করা, এটাই হচ্ছে ডিপি করা বা মেমোইজেশন করা। এই মেমোইজেশনটা যে করলাম এটার কারণে এখন তোমাকে চোখের পলকে এসে অ্যান্সার দিয়ে দিচ্ছে, ঠিক আছে। চোখের পলকের চেয়েও কম সময় নিচ্ছে, যাই হোক একটা পলক পড়তে আরো বেশি সময় যায়। তো এটা হচ্ছে বেসিক্যালি ডিপির পাওয়ার, যে কি একটা এক্সপোনেনশিয়াল টাইমকে আমি লিনিয়ার টাইমে নিয়ে আসতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই মেমোরাইজেশন জিনিসটা এটাকে আরেকটু এক্সপ্লোর করি। আচ্ছা, ফিবোনাচ্চি জিনিসটা বা এই এটা যে তোমার সুবিধাজনক, এটা কি বুঝতে পারছো? এখানে যে ট্রিকটা আমরা যে অ্যারেতে সেভ করার ট্রিকটা কাজে লাগালাম, সেটা কি সবার কাছে ক্লিয়ার? কারো যদি কোনো কনফিউশন থাকে, বা এখন ও অফ এন যে এটার ইয়া হচ্ছে তোমার ওই টাইম কমপ্লেক্সিটি হচ্ছে, সেটা ক্লিয়ার হয়েছে নাকি একটু দেখো। ওটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু ওটা আরেকটু এক্সপ্লেন করার দরকার পড়বে, নাহলে আমরা সামনের দিকে আগাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আশা করা যায় ক্লিয়ার। এবার দেখি এখানে মেমোরাইজেশন এই ট্রিকটা কি জিনিস। এটা আমরা জাস্ট সিম্পল 3টা স্টেপে যে কোনো ডিবিকে মেমোইজড করে ফেলতে পারি। এটা মেমোরাইজেশন, এটা মেমোইজেশন মানে মেমো করা আর কি, ঠিক আছে। যে কোনো ডিবিকে আমরা 3টা স্টেপে মেমোরাইজেশন করে ফেলতে পারি। 3টা স্টেপ কি? আচ্ছা, 3টা স্টেপ হচ্ছে ফার্স্টে এরকম একটা অ্যারে ক্রিয়েট করা। সাধারণত অ্যারেটাকে আমরা এফ নাম না দিয়ে ডিপি নাম দিই, একটু মানে একটা আসলো আর কি, ভাব আসলো আর কি, ঠিক আছে। ডিপি নাম দিলে হ্যাঁ আমি ডাইনামিক প্রোগ্রামিং করতেছি। এখানে এফ না দিয়ে নামটা কি দেবো, ডিপি দেবো, ঠিক আছে। এই যে এই অ্যারেটা ক্রিয়েট করতেছি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, স্টেপ 1। তো এই অ্যারেটাতে ইনিশিয়ালি আমার কিছু একটা মান দিতে হবে। এখন আমরা ফিবোনাচির ক্ষেত্রে ইনিশিয়ালি কি দিলাম, 0 দিলাম, কিন্তু কোনো কোনো প্রবলেমে দেখা যেতে পারে অ্যান্সার হিসেবে 0 একটা ভ্যালিড অ্যান্সার, মানে 0 আসা মানে হচ্ছে এটা মানে প্রিভিয়াসলি ক্যালকুলেটেড হয়ে গেছে, ঠিক আছে। যদি এমন হতো যে ফিবোনাচি সিকোয়েন্সের মধ্যে ফিফথ ভ্যালুটা হচ্ছে 0, সাপোজ এমনি ফিফথ ভ্যালুটা হচ্ছে 0, ঠিক আছে, তো তাইলে তো আমি ইনিশিয়ালি 0 রাখলে হইতো না। কথাটা কি বুঝতে পারছি? আমরা এখানে কোন একটা জিনিস যখন মানে এনতম ফিবোনাচি নাম্বারটা ক্যালকুলেটেড হয়েছে কিনা চেক করতেছি, তখন আমরা কিভাবে চেক করতেছি, যে দেখো যে এখানে ডিপি এন এর মধ্যে 0 আছে কিনা, এভাবে চেক করলাম। 0 থাকা মানে হচ্ছে কি, হ্যাঁ ওকে আগে আমরা ক্যালকুলেট করি নাই, ওকে নিয়ে কাজ করতে হবে। কিন্তু 0 ছাড়া অন্য কিছু থাকা মানে ওকে নিয়ে আমরা অলরেডি কাজ করে ফেলছি, এরকম একটা বিষয়, ঠিক আছে। তো তাহলে এই জিনিসটার ক্ষেত্রে আমরা সাধারণত এমন একটা ভ্যালু দেই যে যে ভ্যালুটা হয়তো আগে থাকবে না। তো এটা এক এক প্রবলেমের জন্য এক এক রকম হতে পারে। তো আমরা সাধারণত -1 দিই, সাধারণত -1 দিয়ে দেখা যায় যে বেশিরভাগ প্রবলেমই সলভ হয়ে যায়। যে ডিপির মান কি দেই, ইনিশিয়ালি -1 দেই। তো ম্যামসেট নামে একটা ফাংশন আছে, ওই ম্যামসেটটা খুব তাড়াতাড়ি এই কাজটা করতে পারে। আমি একটা লুপ চালাও চাইলে সবগুলোকে 1 বানাইতে পারি বা -1 বানাইতে পারি। এই জিনিসটা একটা লুপ চালাই কি করতে পারি, সবগুলোর মান -1 করতে পারি, অথবা ম্যামসেট দিয়েও আমরা করে ফেলতে পারি। এটা ম্যামসেট দিয়ে করতে হবে কথা নেই, তবে এটা একটু এফিশিয়েন্ট আর কি। এটা মেম সেটটা তো 0 আর -1 ছাড়া তো আর কাজ করে না। -1 ছাড়া অন্য কিছু 0 বলতে হলে তাহলে তো হ্যাঁ হ্যাঁ, অন্য কিছু বসানো যায় না, 0 বসানো, -1 1ও বসানো যায়, তো 1ও মেবি বসানো যায়। আচ্ছা, তো এরকম কয়েকটা ভ্যালুর জন্য আমরা এটা ইউজ করতে পারি, এটাই।
আচ্ছা, তো তাহলে স্টেপ 1 হচ্ছে আমি ডিপি নামে একটা টেবল তৈরি করব। সাধারণত এই যে ডিপি নামে আমি একটা অ্যারে তৈরি করব। সাধারণত এই অ্যারেটার ডাইমেনশন কি হয়? এই অ্যারেটার ডাইমেনশন হয় যে এখানে তুমি যতটা প্যারামিটার পাঠাচ্ছ তত। এখানে প্যারামিটার ধরো পাঠাচ্ছ তুমি 2টা, কোন একটা প্রবলেমে হয়তো এরকম পাঠাতে পারো int n i 2টা পাঠাচ্ছ, তাহলে এই ডিপিটা কি হবে? 2D অ্যারে হবে। এখানে ধরো তুমি প্যারামিটার পাঠাচ্ছ 3টা, int q 3টা পাঠাইলা, তাহলে 3টা হবে। আচ্ছা, এখানে যে 1000 1000 দিলাম, এগুলো কি 1000 হবে সবসময়? এরকম কোনো গ্যারান্টি আছে না। এই n এর ভ্যালু কত থেকে কত হইতে পারে? ধরো n এর ভ্যালু হতে পারে যে 1 থেকে, ধরো n এর ভ্যালু হতে পারে 1 থেকে 1000, তাহলে এখানে আমি 1000 দিতে পারি, বা একটু সুবিধার জন্য 1010 দিতে পারি, ঠিক আছে, মানে একটু ইয়াতে থাকার জন্য আর কি, সেফ সাইডে থাকার জন্য। তারপরে i এর ভ্যালু ধরো হতে পারে, i এর ভ্যালু ধরো হতে পারে যে 100 থেকে 200। এখন 100 থেকে 200 তো ওরকম আমি বানাইতে পারবো না, তাহলে আমি 1 থেকে 200ই ধরো নিলাম, ধরো 210 নিয়ে ফেললাম আর কি। তারপরে কিউ এর ভ্যালু ধরো হইতে পারে, কিউ এর ভ্যালু ধরো হতে পারে যে 1 থেকে 20। তাহলে আমি কিউ এর পার্টটার জন্য এখানে একটা ধরো 21 সাইজের জায়গা রাখলাম। তাহলে এগুলোর ভ্যালু যা হতে পারে ওই ভ্যালুগুলো রাখার জন্য এখানে কিছু আমি কি জায়গা রাখবো, ঠিক আছে। এটা আমরা আরো কিছু প্রবলেম যখন দেখবো আরো ক্লিয়ার হবে। আমি জাস্ট এমনি একটা আইডিয়া দিলাম আর কি, যে ডিপি টেবলের ডাইমেনশনটা কি হবে। ডাইমেনশন হবে এখানে যতটা স্টেট, এখানেও ডাইমেনশন তত হবে। আর এখানে প্রত্যেকটা ডাইমেনশনের সাইজ কি হবে, এরা যে ধরনের ভ্যালু নিতে পারে ওই ধরনের। আমরা আরো কিছু প্রবলেম সলভ করলে তখন ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো আপাতত এমনি জাস্ট একটা রাফ আইডিয়া দিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তাহলে 1 নাম্বার ডিপি টেবলটা ক্রিয়েট করলাম। 2 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ হচ্ছে এই যে আমরা এখানে বেস কেস যখন লিখছি, দেখো বেস কেস লিখলাম না, বেস কেসের ঠিক পরপর এখানে একটা চেকিং করব। চেকিং করব যে এই ডিপিএন এর মধ্যে যদি এটা না থাকে তাহলে ডিপিএনটাকে আমি রিটার্ন করে দেবো। এটা হচ্ছে 2 নাম্বার কাজ। ডিপিএন এর মধ্যে যদি এটা না থাকে তাহলে ডিপিএনটাকে আমি রিটার্ন করে দেবো। এটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 1 হচ্ছে তোমার কি, একটা ডিপি টেবল ক্রিয়েট করা এবং এটাকে ইনিশিয়ালাইজ করা, ঠিক আছে। এটাকে আমি স্টেপ 1 এর পার্ট হিসেবে রাখতে পারি। ওটাকে কিছু একটা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। 2 নাম্বার কাজ হচ্ছে কি, বেস কেসের ঠিক পরপর এই জিনিসটা আমি বসাই দেবো। বেস কেসের ঠিক পরপর এই জিনিসটা বসাই দেবো। ডিপিএন এর মান যদি -1 না হয় তাহলে ডিপিএন কে রিটার্ন করে দিচ্ছি। আর থার্ড স্টেপটা কি? থার্ড স্টেপ হচ্ছে এটা, যে লাস্টে রিটার্ন করার আগে আমি কি ডিপি টেবলে ওই ভ্যালুটা সেভ করে ফেলবো। লাস্টে রিটার্ন করার আগে ডিপি টেবলে ভ্যালুটা সেভ করে ফেলবো। তা আমি এভাবেও কাজটা করতে পারি, অথবা একসাথে এভাবে করেও লিখে দিতে পারি। সাধারণত এভাবে লিখি আর কি, ঠিক আছে। ডিপিএন এর মধ্যে এক্সট্রাকে বসে একসাথে রিটার্ন করে দিলাম। এই 3টা সিম্পল স্টেপ, ঠিক আছে। এই 3টা সিম্পল স্টেপ যদি তুমি অ্যাড করো তাইলে তোমার সলিউশনটা রিকারসিভ সলিউশন থেকে ডিপি হয়ে গেল। আগে রিকারশন দিয়ে সলিউশন করছে এরকম নাম ছিল, এখন হয়ে গেছে এটার নাম ডিপি। জাস্ট এটাই অ্যাড করলে হয়ে যায়, ঠিক আছে। তো এই একটা লাইনেই কিন্তু যা পার্থক্য হওয়ার হয়ে গেল, সরি 3টা লাইন বলা যায়, এই 3টা লাইনে। তাহলে ডিপিতে তুমি একটা প্রবলেম সলভ করতে গেলে তোমার মূল যেটা লাগবে সেটা হচ্ছে রিকারশন দিয়ে একটা সলিউশন খুঁজে বের করা। রিকারশন দিয়ে কোন একটা সলিউশন খুঁজে বের করা। যদি রিকারশন দিয়ে সলিউশনটা করতে পারো তাহলে ওটাকে ডিপিতে কনভার্ট করা 1-2 এর ব্যাপার, আসলে 1-2 না 3 এর ব্যাপার। এই স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এই 3টে স্টেপের ব্যাপার। এই 3টে স্টেপ বসাই দিলা, ডিপি হয়ে গেছে। তোমারটা এক্সপোনেনশিয়াল টাইম থেকে লিনিয়ার টাইমে নেমে আসলো। তাহলে মেমোরাইজেশন পার্টটা কি ক্লিয়ার হয়েছে? এটা মুখস্থ কিন্তু, মানে তুমি স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এটা বসাবো, এটা মুখস্থ কাইন্ড অফ। এটা তোমার বোঝারও দরকার নেই, যদিও আসলে এটা বোঝাটা খুব একটা ডিফিকাল্ট কিছু না। তো কিন্তু মানে বোঝারও দরকার নেই আর কি। হ্যাঁ, মুখস্থ 3টা স্টেপ বসাই দেবা। ফার্স্টে রিকারশন দিয়ে সলিউশনটা বানাবা, তারপরে এই 3টে স্টেপ করবা। এই ফার্স্টে হচ্ছে যে একটা ডিপি টেবল বানানো, ওটাকে কিছু একটা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করা। তারপর হচ্ছে বেস কেসের পরপর ওই কারেন্ট যে স্টেটটা, এনতম স্টেটটা রিক্যালকুলেট করতে যাচ্ছে কিনা, আগে ক্যালকুলেট করে ফেলছি কিনা ওটা জাস্ট চেক করা। আর লাস্টে রিটার্ন করার আগে ডিপির স্টেটটাকে আপডেট করে দেয়। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এবার দেখি ওভারল্যাপিং সাব প্রবলেমস, বা এখানে আমরা ডিপি করছি কেন? এখানে আমরা ডিপি করছি কারণ হচ্ছে এখানে ওভারল্যাপিং সাব প্রবলেমস ছিল। ওভারল্যাপিং সাব প্রবলেমস মানে কি, ফিবোনাচি 10 যখন আমরা কল করি ওখানে 5 বারবার কল হচ্ছে। ফিবোনাচি 9 যখন কল করছি ওখানের মধ্যে 8 বারবার, মানে ফিবোনাচি 7 ওটা 2-3 বার কল হচ্ছে। তো
একই জিনিস বারবার কল হচ্ছে, একই জিনিস বারবার কল হচ্ছে। আচ্ছা, আমরা রিকারশন দিয়ে বাইনারি সার্চ করতে পারি। কেউ কি করছো কখনো রিকারশন দিয়ে বাইনারি সার্চ? জিনিসটা হচ্ছে কাইন্ড অফ এরকম, আমি একটু আইডিয়া দেই। ধরো, আচ্ছা আমি এটা এঁকে দেখাই। ধরো জিনিসটা এরকম করা যেতে পারে, আমি ফার্স্টে ধরো বাইনারি সার্চ করতেছি কোন একটা 1 থেকে n এই রেঞ্জের মধ্যে ধরো বাইনারি সার্চ করতেছি। আচ্ছা, তো ফার্স্টে 1 থেকে n এর মধ্যে বাইনারি সার্চ করলাম। ওখান থেকে দেখো আমি একটু চেক করে দেখবো, একটু চেক করে দেখবো যে কি ডান পাশের অর্ধেক রিলেভেন্ট না বাম পাশের অর্ধেক রিলেভেন্ট। যদি আমার বাম পাশের অর্ধেক রিলেভেন্ট হয়, ওখান থেকে আমি কি বাইনারি সার্চ 1 তারপরে n/2 এটাকে কল করব, ঠিক আছে। আর যদি ডান পাশেরটা রিলেভেন্ট হয় তাহলে কি n/2 ওইটা থেকে n পর্যন্ত অংশটাকে কল করব। এভাবে করে কিন্তু বাইনারি সার্চ করা যায়। আবার এর মধ্যে দেখবো যে বাম পাশের অংশটা রিলেভেন্ট নাকি ডান পাশের অংশটা রিলেভেন্ট, ঠিক আছে। যদি বাম পাশের অংশটা রিলেভেন্ট হয় তাহলে আমরা বাইনারি সার্চ তাহলে কি 1 n/4 এটাকে কল করতে পারি। আর যদি ডান পাশের অংশটা রিলেভেন্ট হয় তাহলে ওই n/4 কি হবে n/2, ওই 1 + n/2 ডিভাইড বাই 2 ওইটা থেকে তোমার কি n/2 বা n/4 থেকে n/2 এতটুকু পর্যন্ত কল হবে আর কি। তো এরকম কিছু একটা। আচ্ছা, এটা কি বুঝছো? মানে ফার্স্টে পুরো অংশ থেকে আমি কি দেখলাম যে বাম পাশের অংশ রিলেভেন্ট না ডান পাশের অংশ রিলেভেন্ট, ঠিক আছে। ওই বাইনারি সার্চ ওরকম আমরা দেখি না যে মাঝখানের এলিমেন্টটা যদি যেটা সার্চ করতেছি সেটা হচ্ছে কি হয়, ছোট হয়, ঠিক আছে, তাহলে আমরা ডান পাশের অংশটাকে রিলেভেন্ট ধরি। এরকম কিছু বিষয় ছিল না? ওরকম করে ধরো আমি এভাবে বিভিন্ন কল করছি। দেখো এখানে একটা কল কি কখনো দুইবার হয়? 1 থেকে n/2 এই পার্টটা কি কখনো দুইবার কল হচ্ছে? হ্যাঁ, এটার একটা অর্ধেক অংশ কল হচ্ছে, কিন্তু পুরো জিনিসটা তো কখনোই কল হয় না, তাই না? জি স্যার। এই জিনিসটা বুঝছো কিনা দেখো। ভিতরের পার্টগুলো কল হয় কিন্তু ওটা সেটা হ্যাঁ, একই জিনিস কিন্তু দুইবার কখনো কল হচ্ছে না। ভেতরের পার্টটা কল হচ্ছে, ঠিক আছে, কিন্তু একই জিনিস পুরো সেম জিনিস কিন্তু দুইবার কখনো কল হচ্ছে না, ঠিক আছে। তো এখানে আসলে ডিপি করে লাভ নাই। ডিপি আমরা করব এমন জায়গায় যেখানে হচ্ছে কি সেম জিনিস একাধিকবার কল হয়। যেমন তোমরা যদি মার্জ সর্টের ক্ষেত্রে দেখো, ওখানেও ডিপি করে লাভ নাই, কারণ ওখানে এক জিনিস কখনো দুইবার কল হয় না। একবার এই পাশটা কল হয়, আরেকবার ওই পাশটা কল হয়, এরকম করে করে মার্জ সর্টটা যেতে থাকে, ঠিক আছে। তো তার মানে ওভারল্যাপিং সাবপ্রবলেম এই জিনিসটা থাকা লাগবে যদি আমরা ডিপি করতে মানে চাই আর কি, ঠিক আছে। আর নাইলে করে কোনো লাভ নাই, মানে আমি কমপ্লেক্সিটিতে কোনো চেঞ্জ আনতে পারবো না। আমার পয়েন্টটা হচ্ছে যে ধরো ফিবোনাচি 10 এটাকে আমি কল করলে, ধরো ফিবোনাচি 5 এই জিনিসটা অনেকবার কল হয়, ফিবোনাচি 6 এর আন্ডারে কল হয়, 7 এর আন্ডারে কল হয়, অনেকবার কল হয়, এই পাশেও কল হয়, এই পাশেও কল হয়, বিভিন্ন জায়গায় হচ্ছে ফিবোনাচি 5 জিনিসটা কল হয়। তো এখন এরকম যদি এক জিনিস বারবার কল না হতো তাহলে এখানে কি ইয়া করে লাভ নাই, কথা বুঝছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা ওভারল্যাপিং সাব প্রবলেমস আছে কিনা দেখবো। আমাদের রিকার্সিভ একটা সলিউশন তো ফার্স্ট আমরা ডিভাইস তৈরি করব, রিকার্শন একটা সলিউশন ফার্স্ট আমরা তৈরি করব। ওখানে আমাদের দেখতে হবে যে একই জিনিস বারবার কল হচ্ছে কিনা। যদি হয় তাহলে আমরা ডিপি করবো, আর যদি না হয় তাহলে ডিপি করবো না। তাহলে প্রথম দুইটা পার্ট শেষ, তাহলে ডিপি আমরা বুঝার একদম কাছাকাছি চলে আসছি। অপটিমাল সাবস্ট্রাকচার এই জিনিসটা একটু বাকি আছে, এটাতে আমরা একটু পরে যাই। এটাতে যাওয়ার আগে আমরা আর কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করি, আর একটু ম্যাচিউরড হই। তো ইউ নাম্বার প্রবলেমটা কি দেখাবো? এটা দেখানো যেতে পারে যদি তোমরা এটা সলভ করে থাকো ইতিমধ্যে, তাইলে এটা দেখাইলে হয়তো ভালো হবে, আর নাইলে কিন্তু এটা দেখানো উচিত হবে না আর কি। আচ্ছা, রিচ ভ্যালু 7%। আচ্ছা, এটা দেখাই রিচ ভ্যালু। এই প্রবলেমটা আমার মনে হয় আরেকটু এক্সপ্লেন করতে সুবিধা হবে। কোন একটা কারণে এই প্রবলেমটা দেখি, ডাব্লিউ নাম্বার প্রবলেমটা। এখানে বলতেছে যে ইনিশিয়ালি তোমার একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে কত n। ইনিশিয়ালি একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে কত
n। আচ্ছা, তোমাকে বলতেছে 1 থেকে তুমি এই n এ পৌঁছাতে পারো কিনা। 1 থেকে কি n এ পৌঁছাতে পারো কিনা। তোমাকে একটা n দেওয়া থাকবে, 1 থেকে n এ পৌঁছাতে পারো কিনা। কিভাবে পৌঁছাতে পারবা? হয় তুমি 10 দিয়ে গুণ করে সংখ্যাটাকে 10 গুণ বানাই দিতে পারো, অথবা 20 দিয়ে গুণ করে সংখ্যাটাকে 20 গুণ বানাই দিতে পারো। যেমন ধরো 200, তাহলে 1 থেকে তুমি 200 তে যেতে পারো কিনা। তো তোমার হাতে অপশন দুইটা, হয় 10 দিয়ে গুণ করে এটাকে 10 বানাই দেবা, অথবা 20 দিয়ে গুণ করে এটাকে 20 বানাই দেবা। আবার ধরো 1 থেকে 10 এ গেলা, এইটাকে আবার 10 দিয়ে গুণ করে তুমি 10 বানাতে পারো, অথবা এটাকে 20 দিয়ে গুণ করে কি বানাতে পারো, সরি 100 বানাতে পারো, অথবা 200 বানাতে পারো। এই 200 কে 10 দিয়ে গুণ করে 200 বানাতে পারো, অথবা 20 দিয়ে গুণ করে 400 বানাতে পারো। তাহলে 1 থেকে যে 10 দিয়ে গুণ করে তারপর 20 দিয়ে গুণ করেও 200 বানানো যায়, আবার 20 দিয়ে গুণ করে পরে 10 দিয়ে গুণ করেও কি বানানো যায়, 200 বানানো যায়। প্রবলেমটা বোঝা গেছে? 1 কে তুমি 10 দিয়ে গুণ করতে পারো প্রত্যেকটা স্টেপে, অথবা 20 দিয়ে গুণ করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো 10 দিয়ে গুণ করে অথবা 20 দিয়ে গুণ করে করে তুমি এই সংখ্যাটা বানাতে পারবা কিনা সেটা এখানে জানতে চাইছি। ইয়েস অর নো? আচ্ছা, এখন এই প্রবলেমটা আমরা একটু সলভ করার চেষ্টা করতে পারি। তো এখন কিভাবে সলভ করব? তো রিকারশন দিয়ে কি এটা সলভ করা যায়? রিকারশন দিয়ে কি সলভ করা যায়? জি স্যার। কিভাবে সলভ করা যেতে পারে? স্যার প্রতি নাম্বার থেকে 2টা কল দিবে, তো আর যদি আমার নাম্বারটা যদি আমি পাই যাই তাহলে রিটার্ন করব, মানে ওই সেম। আচ্ছা আর বেস কেস হবে যে যদি এক্সিট করে নাম্বারটা তাহলে রিটার্ন। আচ্ছা, তাইলে আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি, দেখি। আমরা এটা রিটার্ন করব বুল। বুল মানে ইয়েস অর নো, এটা বানানো যায় কি যায় না। এফ নামে একটা ফাংশন নেব। আমরা একটা ম্যাজিক্যাল ফাংশন ফার্স্টে ডিফাইন করি। আমাদের ফাংশনটা দেখি, আমাদের ফাংশনটা হবে এফ নামের, ও ইয়েস অর নো রিটার্ন করবে। ওকে আমি ধরো 2 দিলাম, ও বলবে যে এই 1 থেকে 2 বানানো যায় কিনা 10 দিয়ে অথবা 20 দিয়ে গুণ করে। 2 তো আসলে বানানো যায় না, তুমি 10 দিয়ে গুণ করলেও 10 হয়ে যাচ্ছে, 20 দিয়ে গুণ করলেও 20 হয়ে যাচ্ছে, 2 পারা যায় না। আচ্ছা, অন্য কিছু দিই, ধরো 400, এটা বানানো যায় কিনা। তো সে ইয়েস অথবা নো রিটার্ন করবে। তাহলে তাকে আমি কি দেব? তাকে আমি ধরো একটা ভ্যালু দিলাম, ইন্ট n, তাকে একটা ভ্যালু দিলাম। সে এই ভ্যালুটা থেকে, আচ্ছা n না দিয়ে ধরো i দিলাম, তাকে একটা i দিলাম, যে কোনো একটা i দিলাম। তার টার্গেট হবে এই i থেকে ইন্ট একটা n আমি এখানে নিছি, ঠিক আছে, ইন্ট একটা ধরো n নিলাম, এই nটা বানানো যায় কিনা, এটা হচ্ছে তার টার্গেট। ঠিক আছে, এই n এটা বানানো যায় কিনা, সে i থেকে n এ যাইতে পারে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে তার টার্গেট। তাহলে আমার ফাংশনটা হবে এরকম, এখানে একটা i পাঠাবো, তার টার্গেট হবে কি i থেকে n এ যাওয়া যায় কিনা 10 দিয়ে গুণ করে অথবা 20 দিয়ে গুণ করে। যদি যাওয়া যায় সেই ইয়েস রিটার্ন করবে, নাহলে নো রিটার্ন করবে। আচ্ছা, তাহলে এটা কিভাবে ডিসাইড করছেন? মানে আই থেকে এন এ যেতে পারে বা এন থেকে আই আসতে পারে, এটা কিভাবে ডিসাইড করছেন? আমার যেটা আসলে দরকার সেই ধরনের আমি একটা ফাংশন ডিফাইন করবো আর কি। এটা তুমি অন্যভাবেও চাইলে করতে পারো। তুমি চিন্তা করতে পারো যে এখানে আমি একটা n দেবো, ঠিক আছে, ওই nটা থেকে 1 এ আসা যায় কিনা, সেভাবেও চাইলে চিন্তা করতে পারো। মানে এটা অনেকভাবে চিন্তা করা যায়, তুমি যেভাবে চিন্তা করো ওভাবে করেই তুমি তারপরে মানে ইন্টারমিডিয়েট স্টেপ গুলো বানাবা আর কি। তো আমি আপাতত যেটা বললাম ওটা নিয়ে একটু এক্সপ্লেন করি, তারপর আস্তে আস্তে হয়তো জিনিসগুলো আরেকটু ক্লিয়ারলি বুঝতে যাবে। তবে হ্যাঁ, এই ফার্স্টে কোন স্টেটটা দেবো, ম্যাজিক্যাল ফাংশনে যে আমরা স্টেটটা বসাচ্ছি, এটা হচ্ছে একটু এক্সপেরিয়েন্সের ব্যাপার। ঠিক আছে, তো কিছু প্রবলেম যদি আমরা নোন কিছু প্রবলেম সলভ করি, তাহলে দেখা যাবে যে আমরা প্যাটার্নটা ধরে ফেলতে পারবো। আসলে সবকিছু হচ্ছে এরকম প্যাটার্ন ফাইন্ডিং টাইপের জিনিস আর কি। সিমিলার প্যাটার্নের কাজ যদি আগে করে থাকি তাহলে এগুলো করতে পারি এরকম। তো এখানে আমরা এভাবে ট্রাই করি যে আমার কোন একটা আই আছে, ওখান থেকে এন এ পৌঁছাতে হবে। বেসিক্যালি আমার প্রবলেম তো ওইটাই, তাই না? কোন একটা আই আমাকে, মানে ফার্স্টে কোন একটা ভ্যালু আমার কাছে আছে, ওটা থেকে তো আমি আস্তে আস্তে এন এর দিকে পৌঁছানোর চেষ্টা করতেছি। তো আমার ম্যাজিক্যাল ফাংশনটা এই কাজটাই করে চিন্তা করতেছি। এখন কোন একটা আই থেকে আমি কি করতে পারি, i ইন্টু 10 এই জায়গাটাতে যেতে পারি না? ঠিক আছে, তাহলে এটা আমার একটা সাব প্রবলেম হতে পারে না, যে i ইন্টু 10 ওখান থেকে এনে যাওয়া যায় কিনা, i ইন্টু 10 থেকে এনে যাওয়া যায় কিনা, এটা আমার একটা সাব প্রবলেম হইতে পারে না? এই সাব প্রবলেমের সলিউশন যদি আমার জানা থাকে, অর্থাৎ এটা যদি বলা হয় যে 10 থেকে এনে যাওয়া যায়, যেমন ধরো 10 থেকে 400 তে যাওয়া যায়, এটা আমাকে বললো, তাহলে আমি ধরো আমাকে ইনিশিয়ালি আয়ের মান দিল ধরো 20, তা আমি 20 ইন্টু 10 অর্থাৎ 400,
ঠিক আছে 20 × 10 অর্থাৎ 400 সরি 20 × 10 সমান কত 200 200 থেকে 400 তে যাওয়া যায় কিনা সেটা যদি আমার জানা থাকে তাহলে আমি বলতে পারি না যে আই থেকে এনে যাওয়া যায় কিনা। এটা কি বুঝতে পারছি? যেমন ধরো 200 থেকে 400 বানানো যায় কিনা সেটা যদি আমার জানা থাকে তাহলে 20 থেকে 400 বানানো যায় কিনা ওটা আমি বলতে পারবো না। আমাদের এটা হচ্ছে সাব প্রবলেম সলভ করতেছি আর কি, ঠিক আছে। বা এভাবে চিন্তা করতে পারি আমার কারেন্ট কি কি মুভ আমরা দিতে পারি, যে আই থেকে আমরা 10 দিয়ে গুণ করে 10 আইতে চলে যেতে পারি অথবা 20 দিয়ে গুণ করে 20 আইতে চলে যেতে পারি, ঠিক আছে। এভাবে চিন্তা করা যায় যে আমাদের এখন দুইটা মুভ আছে, একটা হচ্ছে কি আই থেকে 10 দিয়ে গুণ করে ওখান থেকে আমি ট্রাই করব এন বানানোর, অথবা আই থেকে 20 দিয়ে গুণ করে ওখান থেকে আমি এন বানানোর ট্রাই করব। তাহলে ধরো আমি এফ অফ আই ইনটু 10 এই ফাংশনটাকে কল করলাম, তাহলে ও আমাকে কি বলবে? ও বেসিক্যালি 10 আই থেকে এন বানানো যায় কিনা সেটা আমাকে রিটার্ন করবে না, সে আমাকে কিছু একটা রিটার্ন করলো, যে ইয়েস অথবা নো কিছু একটা রিটার্ন করলো, ইয়েস অর নো কিছু একটা রিটার্ন করলো। আবার এফ অফ আই ইনটু 20 এই কলটা আমি দিলাম, ও আমাকে একটা ইয়েস অর নো রিটার্ন করলো, ঠিক আছে। তাহলে 10 আই থেকে এন বানানো যায় কিনা, 20 আই থেকে এন বানানো যায় কিনা, এখান থেকে আমি দুইটা ভ্যালু পাইলাম, ইয়েস অর নো কিছু একটা পাইলাম। তো এই দুইটার যে কোনো একজন যদি আমাকে ইয়েস রিটার্ন করে তাহলে আমি বলতে পারি না যে আলটিমেটলি আই থেকেও 400 বানানো যায়। কথা বুঝাইতে পারছি? জি স্যার। ধরো এখানে আই এর মান হচ্ছে 20, তাহলে আমি 200 থেকে এই এন বানানো যায় কিনা ওটা ট্রাই করতেছি। আবার এখানে কি 400 থেকে এন বানানো যায় কিনা ওটা ট্রাই করতেছি। তো 400 থেকে তো এন আসলে কি বানানো যায়, মানে 400 নিজেতে আসলে এন হয়ে গেল, ঠিক আছে। যাই হোক, তো এই দুইটা যদি ওরা যদি আমাকে ইয়েস অর নো রিটার্ন করে, ঠিক আছে, যেমন ও হয়তো ইয়েস রিটার্ন করলো, নো রিটার্ন করলো, অথবা দুইজনই হয়তো ইয়েস রিটার্ন করলো, অথবা দুইজনই নো রিটার্ন করলো। তো তারা ইয়েস নো কিছু একটা রিটার্ন করলেই, অর্থাৎ দুইজনের যে কোনো একজন যদি ইয়েস রিটার্ন করে তাহলে আলটিমেটলি আমি বলতে পারি না যে এই আই থেকেও কি করা যায় এন বানানো যায়। তাহলে আমি রিটার্ন করে দিতে পারি বা এভাবে লিখতে পারি যে ইফ, তো এই দুইটা ধরো ভুল, একটা এর মধ্যে সেভ করলাম, সরি আরেকটা ধরো ভুল বি এর মধ্যে সেভ করলাম, ঠিক আছে। তারপরে ইফ এ যদি ট্রু হয় অর বি যদি ট্রু হয়, দুজনের যে কোনো একজন যদি ট্রু হয় তাহলে আমি রিটার্ন কি করতে পারি, ট্রু করতে পারি, অথবা রিটার্ন ফলস করতে পারি, ঠিক আছে না? জিনিসটা বোঝা গেছে? তাহলে আমার যে ম্যাজিক্যাল ফাংশনটা আছে ওই ফাংশনটা কি করে, যে কোনো একটা আই থেকে এনে যাওয়া যায় কিনা সেটা আমাকে দেয়, আই থেকে এনে যাওয়া যায় কিনা সেটা আমাকে দেয়। তাহলে আই থেকে এনে যাওয়া যায় কিনা ওইটার জন্য আমি করলাম কি, 10 আই থেকে এনে যাওয়া যায় কিনা ওটার সলিউশনটা নিয়ে আসলাম, 20 আই থেকে এনে যাওয়া যায় কিনা ওটার সলিউশন নিয়ে আসলাম। এই দুইটাই আমার মুভ আছে, এই দুইটা মুভের যে কোনো একটা থেকে যদি ইয়েস আসে তাহলে আমি ট্রু রিটার্ন করে দিলাম, আর নাইলে ফলস রিটার্ন করলাম। এখন এগুলো কিভাবে কাজ করে আমরা জানি না, এটাই হচ্ছে মানে কি ম্যাজিক্যাল ফাংশন দিয়ে হচ্ছে। লাস্টে আমার একটা এখন বেস কেস বসাতে হবে। এখন বেস কেস কি দেব? ধরো আই এর মান আমি ইনিশিয়ালি আমাকে দেওয়া হয়েছিল 1, আর আমি বানানোর চেষ্টা করতেছি ধরো 400। তাহলে যদি কোনো একটা সময় 1 থেকে ধরো 10-এ গেল, 10 থেকে ধরো 100-তে গেল, 100 থেকে ধরো 200-তে গেল, সরি 100 থেকে কত, 100 থেকে তো 10 দিয়ে গুণ করলে 1000 হয়ে যায়, 100 থেকে তো আবার 20 দিয়ে গুণ করলেও 2000 হয়ে যায়। তাহলে বেস কেস কি বসাবো? আবার দেখো 1 থেকে ধরো 10-এ গেল, 10 থেকে 200-তে গেল, 200 থেকে 10 দিয়ে গুণ করলে তাও তো হয় না, তাহলে 1 থেকে 10-এ গেল, 10 থেকে 20 দিয়ে গুণ করলে 400-তে গেল। আচ্ছা এভাবে কিন্তু হচ্ছে। তাহলে এভাবে আমি বলতে পারি না যে ইফ আই গ্রেটার দ্যান অর ইকুয়াল, বা আই তোমার কি গ্রেটার দ্যান 400, বা সরি আই গ্রেটার দ্যান এন রিটার্ন ফলস, এলসি বা ধরো এলসি আই ইকুয়াল এন রিটার্ন ট্রু, এভাবে বলা যায় না? আই যদি কখনো এন এর সমান হয়ে যায় তাহলে ট্রু রিটার্ন করব, আর আই যদি এন এর চেয়ে বড় হয়ে যায় তাহলে ফলস রিটার্ন করব, এভাবে বলা যায় না? আমরা এরকম কয়েকটা রান করে দেখলাম আর কি, যে কিরকম যায়।
দেখা যাচ্ছে কখনো কখনো বড় হয়ে যাচ্ছে। একবার বড় হয়ে গেলে তাহলে কি আর কখনো সে ওটা বানাইতে পারবে, এন কে বানাইতে পারবে? পারবে তো না। আই এর মান যদি এরকম 10-20 দিয়ে গুণ করতে করতে কখনো এন এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে সে কখনোই কি করতে পারবে না, এন বানাইতে পারবে না। তাহলে তখনই আমি রিটার্ন ফলস দিয়ে দিতে পারি। আর যদি কখনো আই এন এর সমান হয়ে যায় তাহলে ট্রু রিটার্ন করবো। আর যদি আই এন এর চেয়ে ছোট থাকে তাহলে তো আমি আবার কি করবো, 10 আর 20 দিয়ে গুণ করে বানানো যায় কিনা ওগুলো ট্রাই করবো। তাহলে এটা হচ্ছে আমার বেসিক্যালি রিকার্সিভ সলিউশনটা। এটা আমরা কাজ করে কিনা একটু ট্রাই করে দেখতে পারি যে 400 এর ক্ষেত্রে কি আসে দেখি। তাহলে এফ অফ এখানে তাহলে কি দিয়ে কল করব দেখি, তোমরা আমাকে চ্যাটে সবাই বলো এখানে কলটা করব কি দিয়ে, এখানে কলটা কিভাবে করব? সবাই একটু চ্যাটে রেসপন্স করো। আবার খেয়াল করুন, এখানে আমি যেটা করি যে কোনো একটা ভ্যালু দিচ্ছি, ওই ভ্যালুটা থেকে এন বানানো যায় কিনা সেটাই হচ্ছে আমার টার্গেট। ঠিক আছে, আরমান, ইমন, নিলয়, জহিরুল তোমাদের গুলো হয়েছে। হ্যাঁ তাওহিদ হয়েছে, শুধু 5 জন রেসপন্স করলো, বাকিরা কি কই? ঠিক আছে, কামরুল। আচ্ছা, আমার প্রবলেমে বলতেছে কি ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, 1 থেকে বেসিক্যালি n বানাইতে হবে। তো 1 থেকে যদি n বানাইতে হয় তাহলে আমি কল দেবো বেসিক্যালি 1 কে দিয়ে, বেস কেস হবে 1। তাহলে 1 থেকে n বানানো যাচ্ছে কিনা এটা আমি ট্রাই করতেছি। তাহলে সে ইয়েস অর নো রিটার্ন করবে আমাকে। যেমন 400 এর ক্ষেত্রে সে আমাকে 1 দিচ্ছে, তার মানে হচ্ছে ইয়েস। আর 400 না দিয়ে যদি আমি 600 দিই, এটা তো আসলে বানানো যাবে না, তাহলে 0 রিটার্ন করবে। ঠিক আছে, তো তাহলে আশা করা যায় যে কাজ করতেছে। আমি এটা দিয়ে দিই, তাহলে দেখো ইয়েস নো ইয়েস নো ইয়েস ইয়েস নো, এখানে আসতেছে ইয়েস নো ইয়েস নো ইয়েস। ঠিক আছে, তাহলে দেখা যায় কাজ করে। তো এখানে হচ্ছে এবার লং লং দেওয়া যা দেওয়া এগুলো একটু করতে হবে, যে এটা হচ্ছে যে এখন আর ইন্ট দিলে হবে না, লং লং দিতে হবে। ঠিক আছে, এরকম কিছু বিষয় দিয়ে আছে। আচ্ছা যাই হোক, স্যার এটা ওভারফ্লো হওয়ার চান্স আছে না? যে মনে করেন গুণ করলে তাহলে 10^12 যেহেতু এই জন্য লং লং দিতে হবে আর কি, এগুলো লং লং দিতে হবে। লং লং দিলেও তাহলে ওভারফ্লো হবে না? ওভারফ্লো মানে 10 টু মানে 18 পর্যন্ত কাজ করতে পারে লং লং, এটা তো 10 টু দি পাওয়ার 12। আচ্ছা 10 টু দি পাওয়ার 12 থেকে 10 দিয়ে গুণ করলেই কি হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার, সরি তখনই তো রিটার্ন করে ফেলতেছি আমি, তখনই রিটার্ন করে ফেলতেছি। আচ্ছা বুঝতে পারছি। মানে এখানে তো মানে n এর চেয়ে বড় কিছু যদি আমরা চলে যাই তাহলে তো রিটার্ন করে দিই, আর তো সামনের দিকে বাড়তে দেই না, এজন্য ওভারফ্লো হবে। আচ্ছা এখানে এখন একটা ছোট্ট বিষয় আমরা দেখি, সেটা হচ্ছে যে এই জায়গাগুলো আরো সুন্দর করে কোড করা যায়। যেমন এই জায়গায় আমি কোডটা করতে পারি এভাবে, ইফ i greater than or equal n return i equal n। এভাবে করলে কিন্তু এই দুটা লাইন আর লেখা লাগে না। মানে i যদি n এর চেয়ে বড় বা সমান হয়ে যায় তাহলে কি i যদি n এর সমান হয় তাহলে yes রিটার্ন করবো, আর নাইলে নো রিটার্ন করবো। আর এখানে যে এতগুলো ঝামেলা করলাম এটা না করে আমি জাস্ট এটা করতে পারতাম, বা a b দুইটা নিলাম সমস্যা নেই। এখানে করা যায় কি রিটার্ন a অর b। ঠিক আছে, মানে স্যার আই এর ভ্যালুটা কিভাবে বাড়তেছে ওটা বুঝি নাই। আচ্ছা আমি দেখাচ্ছি, রিটার্ন a অর b এভাবে চাইলে দিয়ে দেওয়া যেত এই দুটা না লিখে। আমি তাইলে একটা সিমুলেশন দেখাই। স্যার মানে হচ্ছে আই এর ভ্যালুটা যে প্রতিবার বাড়তেছে ওটা কিভাবে বাড়তেছে? আমি একটা সিমুলেশন দেখাই। ধরো ফিব 1 সরি এখানে হচ্ছে ফাংশন 1 দিয়ে কল হইল। ধরো আমার বানাতে হচ্ছে এখন কি 400, তাহলে 1 থেকে ফার্স্টে গুণ কল হবে কি f অফ, এটা কল যাবে না, f অফ 10 কল যাবে না। সাইড ইমতিয়াজ আমার সাথে একটু কথা বলো। হ্যাঁ f অফ 10 কল হবে না, তারপরে f অফ 10 থেকে কি কল হবে, f অফ 100 কল হবে না, f of 10 থেকে, জি স্যার f of 10 থেকে 100, এটাই আবার কল হয়ে গেল। জি স্যার বুঝতে পারছি। f অফ 1000 কল হয়ে যাবে না, জি স্যার তাহলে এখান থেকে আবার সে কি করবে, ব্যাক করবে। রিটার্ন করবে।
রিটার্ন করবে একটা 0। আবার f of 100 থেকে f of 2000 কল হবে, ওখান থেকেও সে একটা 0 রিটার্ন করলো, তাই না? জি স্যার, 0 রিটার্ন করলো। বুঝতে পারছি। 0 আর 0 মিলে ওর কাছে 0 গেল। আচ্ছা, বুঝলেও সমস্যা নেই, আমরা একটু দেখি। তারপরে f of 10 থেকে আবার দেখা যাবে কি f of 200 কল হবে। f of 200 থেকে f of 2000 কল হইলো। খেয়াল করো, f of 2000 এখানে একবার কল হয়েছিল, এখানে আরেকবার কল হয়েছে। তারপর এখান থেকে আবার f of 4000 কল হবে। আলটিমেটলি এই দুটো জায়গা থেকে কি যাবে, 0 আর 0 যাবে, তাই না? তো এখান থেকেও একটা 0 গেল। তাহলে f of 10 থেকে দেখা যায় যে কি এগুলো বানানো যায় না। f of 10 থেকে কোনোভাবেই কি 400 বানানো যায় না। যাই হোক, এখানে গেল। এবার f of 1 থেকে আবার কি কল যাবে এখানে, f of এবার কি এখানে যখন ব্যাক করবে তখন 10 দিয়ে গুণ করে একবার করছিল, এবার 20 দিয়ে গুণ করে f of 20 কল হবে না? f of 20 থেকে আবার কি কল হবে, f of ফার্স্টে 200 কল হবে, তাই না? কারণ 20 থেকে 10 দিয়ে গুণ করে 200 কল হবে। দেখো এই জিনিসটা কিন্তু অলরেডি এখানে কল হয়েছিল, এখন আবার এখানে কল হচ্ছে, f of 200 কল হবে। ঠিক আছে, f of 200 থেকে আবার একই জিনিসগুলো কল হবে। তারপর দেখা যাবে যে এখানে 0 রিটার্ন করতেছে, আবার 20 দিয়ে গুণ করলে দেখা যায় f of 400 আসে, ওখান থেকে একটা 1 রিটার্ন করছে। এই 0 আর 1 মিলে আলটিমেটলি সে একটা এখানে 1 রিটার্ন করবে। ঠিক আছে, তাহলে এখানে ওভারল্যাপিং সাব প্রবলেম আছে না, একই জিনিস বারবার কল হচ্ছে, তাহলে আমার ডিপি করা লাগবে। তো ডিপি করতে গেলে খুবই সহজ, সেটা হচ্ছে কি করব আমি এখানে আমি কি করব, একটা ইন্টিজার ডিপি নিলাম। আচ্ছা, এবার এখানে স্টেট হচ্ছে একটা, এই আই। এখন আই এর ভ্যালু সর্বোচ্চ কত হইতে পারে? স্যার 10 টু দি পাওয়ার 12। তাইলে এটাও 10 টু দি পাওয়ার 12 সাইজের নিতে হবে। বাবারে বাবা। আচ্ছা, এখন ওটা তো নেওয়া যাবে না, এখন কি সমস্যা? আচ্ছা যাই হোক, আগে এটা শেষ করি, নিয়ে ফেলি। ধরো এটা নিলাম, করলাম, ঠিক আছে। তারপর এটা হচ্ছে স্টেপ 1 করছি। তারপর স্টেপ 2 হচ্ছে কি, এখানে চেক করতে হবে ইফ ডিপি আই নট ইকুয়াল টু -1, তাহলে কি রিটার্ন ডিপি আই। আর এখানে লাস্টে গিয়ে কি করতে হবে, ডিপি আই ইকুয়াল টু, জাস্ট এটাই হচ্ছে কাজ, সবসময় এটাই করবো আমরা। আর এটা রিটার্ন টাইপ কি, বুলিয়ান না? ও রিটার্ন টাইপ কি, ফাংশনটা কি ধরনের জিনিস রিটার্ন করে? বুলিয়ান রিটার্ন। ট্রু অর ফলস। হ্যাঁ, তাহলে এটা চাইলে আমি ট্রু আর ফলস এর জন্য বানাইতে পারতাম। আচ্ছা যাই হোক, ইন্টিজার রাখলাম, সমস্যা নেই, 0 আর 1 থাকবে আর কি এখানে। এখন কি ঝামেলা, ঝামেলাটা হচ্ছে এত বড় অ্যারে তো নিতে পারবো না, তাহলে কি করব? কারো কি আর কোনো আইডিয়া আছে? স্যার ম্যাপ হ্যাঁ, বেসিক্যালি আমরা একটা ম্যাপ নিতে পারি, এখানে একটা ম্যাপ নিতে পারি, লং লং আর এদিকে একটা ইন্ট। এখানে একটা ম্যাপ নিয়ে করা যায়, ডিপিটা একটা ম্যাপ দিয়ে করব। ঠিক আছে, দেখো ডিপির কাজটা হচ্ছে কি, ওই জিনিসটা আগে আছে কিনা ওটা একটু চেক করা, এটাই। তাহলে ফার্স্টে এটা নিলাম, আর ইনিশিয়ালি কোন একটা ভ্যালু বসানো, ওটা এখন আর এভাবে করার দরকার নেই, ওটা এখন আমরা কাজটা করবো এইভাবে যে ইফ আমরা ম্যাপটার নাম নিচ্ছি ধরো ডিপি, ডিপি এটা করতে পারি কি এরকম, ডিপি ডট ফাইন্ড আই নট ইকুয়াল টু ডিপি ডট এন্ড। তার মানে ম্যাপে আমরা এই জিনিসটা চেক করতে পারি না যে আই কে খুঁজে পাওয়া গেছে কিনা, মানে আই কে আগে ক্যালকুলেট করছি কিনা আর কি। যদি ক্যালকুলেট করে থাকি তাহলে আই এর মধ্যে থাকবে, আর যদি ক্যালকুলেট না করি তাহলে কি সে এন্ডে পৌঁছে দেবে। এরকম যদি হয় আমরা কি করব, রিটার্ন ডিপি আই। কথা বুঝে গেছে? তো এভাবে করলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর লাস্টে এখানে জাস্ট এটা যা লিখছি তা লিখলেই হয়। তো আমরা সব মোটামুটি বেশিরভাগই আসলে আমরা ইন্টিজার মানে অ্যারে দিয়ে করে ফেলতে পারি। জাস্ট এরকম কয়েকটা কেস থাকে যেসব কেসে হচ্ছে এগুলো আমরা ম্যাপ দিয়ে, যেগুলো আমাদের ম্যাপ দিয়ে করা লাগে। স্যার মেমরি ওভারলোড মানে মেমরি লিমিট এক্সিট হয়ে গেলে তখন কি করা লাগবে? মেমরি লিমিট এক্সিট এখানে হবে না, এখানে হবে না। হবে না কেন? কারণ দেখো এইটা বেসিক্যালি কয়বার কল হবে, এটা একটা ভালো কনসার্ন আর কি এই প্রবলেমে, যে এখানে f of 1 থেকে কল হলে দেখো f of 10 কল হবে, f of 20 100 কল হবে, f of 1000 কল হবে, তারপরে কি f of 1 লাখ কল হবে। এরকম দেখা যাবে যে তোমার মাত্র কি 12টা পর্যন্ত, 12-13টা পর্যন্ত কি লেভেল যাচ্ছে, এর বেশি কিন্তু লেভেল যাবে না। কথা বুঝছো? মানে বেশিরভাগ, যেমন এখানে কখনো কি f of 999 এই জিনিসটা কি কখনো আসবে? কারণ এখানে তো 10 আর 20 দিয়ে গুণ করতেছি, তাহলে সব ধরনের ভ্যালু কিন্তু এখানে জেনারেট হয়ও না।
জাস্ট ইন্টারমিডিয়েট কিছু ভ্যালু জেনারেট হয়, ঠিক আছে? 10, 20, 100, 200, 400 এই ধরনের কিছু ভ্যালু জাস্ট এখানে সবসময় কি তৈরি হয়, ঠিক আছে? তো এখানে দেখা যাবে যে আসলে কি কখনো মেমোরি লিমিট এক্সিট হবে না আর কি, ঠিক আছে? তাহলে ম্যাপের মধ্যে হাইয়েস্ট কয়টা মানে ইয়া হলে তাহলে আমরা বুঝবো যে না এটা মানে ওভারলোড হইতে পারে বা হইতে পারে না, তাহলে ওটা কিভাবে বের করবো? এখানে তুমি ম্যাপের মধ্যে কয়টা নিতে পারবে ওরকম না, বেসিক্যালি টোটাল মেমোরি তোমার কত লাগতেছে সেটা হচ্ছে ইস্যু। যেমন ধরো তুমি 10^12 সাইজেরও অ্যারে নিতে পারবা যদি তোমার র্যামে জায়গা থাকে। এটা যে নিতে পারবা না তা না, নিতে পারবা যদি তোমার কি র্যামে জায়গা থাকে। তো আমাদের র্যাম গুলো সাধারণত অত বড় হয় না আর কি, এটা একটা বিষয়। আর আমরা যে প্রবলেম সলভ করতেছি এখানে আমাদেরকে কতটুকু জায়গা দিচ্ছে সেটা হচ্ছে বিষয়। 256 মেগাবাইট জায়গা দিচ্ছে, এখানে আমরা 10^12 সাইজের নিতে পারবো না। এখানে যদি আমাকে 1 জিবি জায়গা দিত তাহলে হয়তো নিতে পারতাম, ঠিক আছে? আচ্ছা 1 জিবি হলেও 10^12 পারতাম না। আচ্ছা তো এখন ম্যাপে কতটুকু জায়গা নেয়, ম্যাপে জায়গা নেয় বেসিক্যালি তুমি যতটা ওখানে ভ্যালু রাখতেছো ততটুকু জায়গা নেবে বা তার কিছু গুণিতক নেবে আর কি, ঠিক আছে? ওখানে যতটা রাখতেছো তুমি ম্যাপে একটা নোট ক্রিয়েট করলে, ঠিক আছে, যদি একটা আইকে এরকম রাখো তাহলে ওটার জন্য কিছু জায়গা নেবে এরকমই, ঠিক আছে? তো এটা হচ্ছে ডাইনামিক্যালি জায়গাটা চেঞ্জ হয়, তুমি যতটুকু জিনিস রাখতেছো ততটুকু জায়গায় নিচ্ছে। নতুন একটা নোট ক্রিয়েট করলে ম্যাপের মধ্যে, ঠিক আছে? ম্যাপের মধ্যে ধরো তুমি ধরো এই ডিপি 100 = 1 রাখলা, তাহলে ম্যাপে কি একটা লং লং এর জন্য জায়গা নিল আর একটা ইন্টিজারের জন্য জায়গা নিল, আর হচ্ছে কিছু লেফট রাইট পয়েন্টার রাখার জন্য কিছু জায়গা হয়তো নিতে পারে পাশাপাশি। তো বেসিক্যালি এরকমই, এটার জন্য ধরো 10-20 কিলো বাইট জায়গা নিল আর কি, 20-25 বাইট ধরো জায়গা নিল এই একটার জন্য। এরকম যদি তুমি আরো 3টা করো তাহলে প্রত্যেকটার জন্য 25 বাইট করে করে এরকম 20-25 বাইট করে করে এরকম কিছু জায়গা নিল। স্যার ম্যাপের সাইজটা কি দেখা যায়, মানে কতটুক সাইজ এটার, মানে এটা কি দেখা যায়? হ্যাঁ ম্যাপের সাইজ দেখা যাবে না কেন, তুমি ম্যাপে এরকম যতবার কিছু একটা ইনসার্ট করতেছো ওইটার সাইজ তত। তো তুমি এমপি কেন এই ম্যাপের ক্লাসটা করো নাই মনে হয়, তাহলে এমপি ডট সাইজ এটা প্রিন্ট করলেই তো হয়। না না না, এটা তো জানি, মানে ওইখানে কতটা এলিমেন্ট আছে ওটা তো দেখা যায়, কিন্তু মানে ওইটা মানে অ্যাকচুয়াল সাইজটা কত? ওইটাই হচ্ছে তার সাইজ, অ্যাকচুয়াল রেঞ্জ হচ্ছে যে ওই যে ম্যাপের যে সাইজটা আছে তো ওই সাইজটাকে তুমি এটা দিয়ে গুণ করবা আর কি, একটা লং লং এর জায়গা কতটুকু আর একটা ইন্টিজারের জায়গা কতটুকু এই দুটো দিয়ে গুণ করবা। তো আর তারপর হচ্ছে লেফট আর রাইট পয়েন্টার রাখার জন্য ওগুলোর জন্য ধরো 4 বাইট করে জায়গা রাখবে, এক্সট্রা 8 বাইট জায়গা নেবে, এরকমই হবে আর কি, এর বেশি কিছু হবে না আর কি। আচ্ছা যাই হোক, এখন আমরা তাহলে বেসিক্যালি রিকারশন দিয়ে যদি সলিউশনটা দাঁড়া করাতে পারি তাহলে ওটাকে আমরা ডিপিতে কনভার্ট করে ফেলতে পারবো। তবে আমাদের মেমোরাইজেশন করার টেকনিকটা তাহলে দেখছো স্টেপ 3টা, সিম্পল 3টা স্টেপ। ফার্স্ট হচ্ছে আমরা একটা অ্যারে তৈরি করব, তারপর হচ্ছে আমরা এখানে এসে ইয়েস নো ওই কাজটা করব, ঠিক আছে? সরি ওই চেক করে দেখবো এটা আগেই ভিজিটেড কিনা, যদি আগে ওই জিনিসটা ভিজিটেড না হয় তাহলে ডিপির ভ্যালুটা রিটার্ন করে দেবো, আর লাস্টে হচ্ছে ডিপির মধ্যে এটা সলভ করবো। আর দেখলাম যে খুবই রেয়ার কেসে আমাদের, খুবই রেয়ার বলতে হচ্ছে তোমরা এখন এই ধরনের প্রবলেম খুব একটা ফেস করবে না আর কি, এরকম খুবই রেয়ার কেসে দেখা যাবে যে ওই ইন্টিজারের অ্যারের পরিবর্তে ম্যাপ দিয়ে কাজটা করে ফেলা যায়, ঠিক আছে? আচ্ছা এটার টাইম কমপ্লেক্সিটি কত হবে? যাই হোক, এটার টাইম কমপ্লেক্সিটিতে একটা এক্সট্রা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে কি লগ এন অ্যাড হবে, ঠিক আছে? একটা লগ এন অ্যাড হবে, কারণ হচ্ছে যে ম্যাপকে অ্যাক্সেস করতে কি লগ এন টাইম লাগে, ম্যাপকে অ্যাক্সেস করতে লগ এন টাইম লাগে, এটা একটু এক্সট্রা একটা জিনিস অ্যাড হবে আর কি। যাই হোক, তাহলে আজকে আমরা মোটামুটি একটা ডিপির বেসিক পার্ট দেখলাম। তো ডিপি করতে গেলে আমাদের তাহলে মূল যেটা করতে হবে কি রিকারশন দিয়ে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করতে হবে। রিকারশন দিয়ে সলভ করতে পারলে আমরা ওখানে মেমোরাইজেশনটা অ্যাড করে দেবো, আর ওখানে যদি ওভারল্যাপিং সাব প্রবলেম থাকে, মানে একই প্রবলেম বারবার সলভ হচ্ছে এটা হয়, তাহলে যে পার্টটা বারবার সলভ হচ্ছে ওটাকে কি আমরা মেমোরাইজ করে ফেলবো, তাহলে ডিপি হয়ে গেল। আচ্ছা এবার আমার অপটিমাল সাবস্ট্রাকচার ওটাতে আমি আসতেছি, তবে তোমাদেরকে কিছু কাজ দেই। কাজ বলতে হচ্ছে এরকম যে তোমরা এখন যেটা ট্রাই করবা যে এই লাস্টের ইউ থেকে শুরু করে জেড পর্যন্ত প্রবলেম গুলোকে তোমরা চেষ্টা করবা ইয়া দিয়ে সলভ করতে, ওটা কি বলে রিকারশন দিয়ে সলভ করতে, তারপর ওটাকে আমরা ডিপিতে কনভার্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা কম্বিনেশন যে প্রবলেমটা আছে ওটাকেও সেম ওয়েতে করা যায়, ডিপিতে কনভার্ট করে ফেলা যায়। আমি তাইলে কম্বিনেশনেরটার একটু ডিপিটা দেখাই দিই, ঠিক আছে? আমি অবশ্যই সলভ করতে একটু ঝামেলা করতে পারি, আচ্ছা তাও ট্রাই করে দেখি। কম্বিনেশন প্রবলেমটা হচ্ছে কি ওই এনপিআর এনসিআর ওটা বাইর করা লাগে আর কি, ঠিক আছে? ওটার একটা সূত্র আছে, এনপিআর এনসিআর এর একটা সূত্র আছে, এই যে তোমাকে এন আর আর মানে এন আর আর দুইটা ভ্যালু দিল, তোমাকে এনসিআর বের করতে হবে। এনসিআর এনসিআর মানে তো মনে হয় জানো
সবাই? স্যার এটা টাইম লিমিট এক্সিড আসে বারবার। 30 এর জন্য আসবে না তো এক্সিডেন্ট। কেউ কি রিকারশন দিয়ে সলভ করতে পারবে? স্যার রিকারশন দিয়ে ট্রাই করছিলাম, টাইম লিমিট এক্সিড আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিপি করে ফেলে। এনসিআর মানে কি? এনসিআর মানে কি বলতে পারো? এনসিআর মানে কি একজন বলো তো দেখি। n ফ্যাক্টোরিয়াল বাই না, এটা মানে কি? এটা n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটার মানে কি? এটার মানে কি? মানে 1 থেকে n পর্যন্ত গুণফল। স্যার হাইস্ট এর মিনিং হচ্ছে যে মানে 5টা থেকে প্রতিবার 3টে সংখ্যা নিয়ে কত কম্বিনেশন করা যায়। তিনটা নিয়ে আমরা কতবার কম্বিনেশন করতে পারি? তোমরা আমার সাথে করছিলে না ওই ডিসক্রিট ম্যাথ কোর্সটা করছিলে না? তোমাদের রেজাল্ট আবার আমার চেঞ্জ করতে হবে। আচ্ছা পারা যাবে মনে হয় এখন রেজাল্ট চেঞ্জ করতে। দেখি, এটা হচ্ছে n সংখ্যক বস্তু আছে, ওখান থেকে r সংখ্যক বস্তু আমি কয় ভাবে নিতে পারবো। যেমন 5টা ধরো বল আছে, এরকম 5টা বল আছে, ঠিক আছে? এগুলো ধরো কিছু ওই 8 বলের কিছু বল। তো 5টা বল আছে, ওই বলগুলো থেকে আমি 3টা বল কয় ভাবে নিতে পারি। যেমন 1 2 3 কে নিতে পারি, অথবা 2 3 4 কে নিতে পারি, অথবা 1 3 5 কে নিতে পারি। এভাবে কয় ভাবে আমি চুজ করতে পারি 3টা বলকে। এটা কিন্তু কোন অর্ডারে নিচ্ছি ওটা ম্যাটার করে না। মানে 1 2 3 নেওয়া যে কথা, 3 2 1 নেওয়াও সেম কথা, বা 1 3 2 নেওয়াও সেম কথা। কোন অর্ডারে নিচ্ছি ওটা ম্যাটার করে না। মানে 5টা বল থেকে 3টা বল কয় ভাবে নিতে পারি, এটাই হচ্ছে কি এনসিআর। ঠিক আছে? এনসিআর মানে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু কয় ভাবে নেওয়া যায়। এই জিনিসগুলো ক্লিয়ার না থাকলে তোমরা কিন্তু ওই মানে আসলে দেখা যাবে যে সি লেভেলের প্রবলেমে আটকে যাবে, কোড ফোর্সেসে সি লেভেলের প্রবলেমে আটকে যাবে। এই জিনিসগুলো ক্লিয়ার থাকা লাগে। আচ্ছা এখন আসি, তাহলে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু কয় ভাবে চুজ করা যায়। এটার একটা রিকার্সিভ সলিউশন আছে। রিকার্সিভ সলিউশনটা আমার যদি ভুল না হয় তাহলে এরকম হতে পারে n-1 cr প্লাস n-1 cr মেবি এরকম। আচ্ছা এটা আমি একটু চিন্তা করে দেখি। চিন্তাটা হচ্ছে এরকম, দেখো n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নেব। আচ্ছা তাহলে হচ্ছে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমার n সংখ্যক বস্তু আছে, ওখান থেকে r সংখ্যক বস্তু নেব। প্রথমে আমি একটা জিনিস চিন্তা করলাম যে আমি একটা বস্তু এটাকে কখনোই ইনক্লুড করব না, একটা বস্তু এটাকে কখনোই ইনক্লুড করব না, ঠিক আছে? একটা বস্তু এটাকে কখনোই ইনক্লুড করব না, মানে 5 এই বলটাকে আমি কখনোই চুজ করব না। তাহলে বাকি কি? 4টা বস্তু, 4টা বস্তু থেকে আমার 3টা বস্তু চুজ করব। তাহলে আমার বেসিক্যালি n-1টা বস্তু থেকে 8টা বস্তু চুজ করা, এটা না? জি স্যার। আচ্ছা দ্বিতীয় আরেকটা সলিউশন চিন্তা করি, সেটা হচ্ছে 5কে তো এখন কোনো কম্বিনেশনেই ঢুকাইলাম না, তাহলে এরপরে বাদ বাকি যে কম্বিনেশন গুলো হতে পারে সেখানে কিন্তু অবশ্যই 5 থাকবে, 5 থাকবেই। বাকি n-1টা বস্তু থেকে আমি কি এই r-1টা বস্তুকে চুজ করব। তাহলে বেসিক্যালি n-1 cr-1, তো এইটার যোগফলই হচ্ছে টোটাল সলিউশনটা। তাহলে এটা চিন্তাটা হচ্ছে এরকম। আচ্ছা আমি যেটা লিখছিলাম এটা ঠিক আছে, আমি এটা আন্দাজে লিখছিলাম। তো বেসিক্যালি কি আমি একটা বস্তুকে কখনোই আমার সলিউশনের মধ্যে নেব না। মানে জিনিসটা হচ্ছে কাইন্ড অফ এরকম, ধরো আমার যে সলিউশন গুলো আছে 1 3 সরি 1 ধরো অন্য কালার, আচ্ছা 1 2 3 1 2 4 1 2 5, তারপর হচ্ছে কি 1 3 4 1 3 5 1 4 5, এরকম অনেক ভাবে আসলে নিতে পারি। 2 3 4, তারপর হচ্ছে কি 2 3 5 2 4 5 3 4 5, এটাই বেসিক্যালি সব। তো এখানে 5 ওয়ালা যতগুলো আছে কোনোটাকে আমি ধরে নেব না, মানে 5কে আমি কখনোই ইনক্লুড করব না, এটা হচ্ছে আমার টার্গেট। ফার্স্টে আমি 5কে কখনোই ইনক্লুড করব না। তাহলে বাদ বাকিগুলোকে আমি কি বলতে পারি যে 5কে আমি কখনোই নেব না, তাহলে 4টা থেকে 2টা কিভাবে চুজ করতে পারি, এটা না? অর্থাৎ n-1 থেকে rটা কিভাবে চুজ করতে পারি, n-1 থেকে rটা। এরপরে যে সলিউশন গুলো আছে ওগুলো কি, ওখানে অবশ্যই 5 থাকবে, তার মানে একটাতে 5 বসাই দিলাম, একটাতে 5 বসাই দিলাম। এখন 5 ছাড়া যে বাকি 4টা আছে ওই 4টা থেকে 2টা আমি কিভাবে চুজ করতে পারি, তার মানে হচ্ছে n-1 থেকে r-1টা কিভাবে চুজ করতে পারি। এইটার টোটাল যোগফলটাই হচ্ছে কি বেসিক্যালি আমার এনসিআর, মানে nটা থেকে rটা কিভাবে চুজ করা যায়। ঠিক আছে? তাহলে আমরা একটা রিকার্সিভ ডেফিনেশন পেয়ে গেলাম না এনসিআর এর?
স্যার ইকুয়াল টু n-1 cr প্লাস n-1 cr-1। জি স্যার। স্যার আমাদের 9টা থেকে কুইজ আসবে স্যার, একটু মানে আর্লি। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে শেষ করে দিচ্ছি। জি স্যার। আচ্ছা এটা তাহলে বুঝে গেছে? জি স্যার। জি স্যার। না বুঝলেও তোমরা বলবা যে বুঝে গেছে, তাহলে আমিও আর সে ঝামেলা না করি। তাহলে ইন্ট ncr একটা ফাংশন বানালাম, এখানে হচ্ছে একটা n দেবো, একটা হচ্ছে r দেবো, এখানে কিন্তু দুইটা জিনিস লাগবে। তাহলে এখানে আমার করতে হবে কি x ইকুয়াল টু ncr ফাংশনটা, তবে n-1 c r-1 সরি r প্লাস ncr n-1 c r-1। এটা হচ্ছে আমার রিকার্সিভ কলটা। তো এটাকে আমি রিটার্ন করে দিলাম, ঠিক আছে। আচ্ছা তো এখন এটা গেল, এখানে একটা আমার বেস কেস বসাতে হবে। বেস কেসটা কি? বেস কেসের জন্য আমি একটু চিন্তা করি। এখানে ধরো আমি এভাবে কল করলাম 5c4 বা 5c3 কল করলাম। 5c3 থেকে ফার্স্টে এখানে কি কল হবে? 5c3 থেকে কি কল হবে? 4c3 কল হবে না? জি স্যার। ওখান থেকে আবার কি কল হবে? 3c3 কল হবে না? জি স্যার। আচ্ছা এখন একটু জিনিস চিন্তা করো তো, আমার তিনটা বস্তু আছে, এখান থেকে তিনটাকেই চুজ করতে হবে। আমি কয়ভাবে করতে পারি? তিনটা বস্তু থেকে তিনটা বস্তুই চুজ করা কয়ভাবে করা যায়? একভাবেই করা যায়। তাহলে n এর মান যদি r এর মানের সমান হয়ে যায়, তাহলে আমরা রিটার্ন 1 দিতে পারি না? জি স্যার। কারণ আমার কি আর নিচের দিকে যাওয়ার দরকার আছে 2c3, এরকম তো দরকার নেই। আচ্ছা এবার এই পাশের কলটা একটু চিন্তা করি। এখান থেকে তো কল হলো, এবার এই জায়গা থেকে 4c3 থেকে 3c3 কল হয়েছিল, ঠিক আছে না? তো 3c3 কল হওয়ার পরে আরেকটা জিনিস কল হবে। কি কল হবে? 4c3 থেকে 3c3 কল হয়েছিল, এখানে আবার কি 2 কল হবে। 3c2 থেকে আবার কি দুইটা জিনিস কল হবে, একটা হচ্ছে 2c2, এটা তো আমরা কিছুক্ষণ আগেই দেখছি কি হবে। আরেকটা জিনিস আবার কল হবে, সেটা হচ্ছে কি 2-1 কল হবে না? 2c1 এটা কল হবে না? মানে n-1 r-1 ওটা কল হবে না? 3c2 থেকে দেখো, 3c2 থেকে 2c2 কল হইলো, ওখান থেকে তো একটা ওই 1 রিটার্ন গেল। আবার এখানে কি যা কল যাবে সেটা হচ্ছে কি 2c1 কল যাবে। আচ্ছা n সংখ্যক বস্তু থেকে একটা বস্তু কয়ভাবে চুজ করা যায়? তিনটা বস্তু থেকে একটা বস্তু যদি আমি চুজ করি কয়ভাবে করতে পারবো? মানে আমার ধরো 5টা বল আছে, প্রত্যেকবার একটা একটা করে নিচ্ছি, কয়ভাবে নিতে পারবো? 5 ভাবে। 5টা বস্তু থেকে 5টা মানে প্রত্যেকবার যদি একটা একটা করে নেই তাহলে 5 ভাবেই নেওয়া যায় না? ধরো 5টা বল আছে, প্রত্যেকবার একটা একটা করে নিচ্ছি, তাহলে 5 ভাবেই তো নিতে পারবো, তাই না? অর্থাৎ আমার আর এর মান যদি কি হয়ে যায়, আর এর মান যদি ইফ আর ইকুয়াল যদি 1 হয়ে যায়, তাহলে আমরা রিটার্ন n বলতে পারি না? n সংখ্যক আর এর মান যদি 1 হয়ে যায়, তাহলে আমরা n রিটার্ন করে দিতে পারি না? n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু কয়ভাবে চুজ করা যায়? আর এর মান যদি 1 হয়ে যায় তাহলে কি আমরা 1 n বলতে পারি। তাহলে এই দুটো বেস কেস বোঝা গেছে? জি স্যার। এইটা ছাড়া দেখবা যে আসলে আর কোনো বেস কেসের দিকে আসলে তেমন একটা যাবে না। কারণ 5c3 থেকে দেখো, যে কোনো একটা জায়গা থেকে 5c3 থেকে 4c3 তারপর 3c3 এদিকে যাবে, n আর r সমান হয়ে গেল, অথবা কি rটা ছোট হইতে হইতে 1 এ চলে আসলো। এই দুইটা কেসই হইতে পারে, অন্য কিছু আসলে তেমন একটা হবে না, বা মানে মনে হয় হবে না, আমার জানা নেই হবে নাকি, হওয়ার কথা না। আচ্ছা তাহলে এটা গেল। তাহলে আমাদের আশা করা যায় রিকার্সিভ সলিউশনটা হয়ে গেছে। আমরা এবার একটু এটা রান করে দেখি। দুইটা টেস্ট কেস দিলাম, দেখি কি হয়। এখানে হচ্ছে আমরা ফাংশনটার নাম দিছি ncr, এখানে আমরা n দিলাম আর দিলাম, এখানে ইন্ট আর একটা ক্রিয়েট করলাম, আগে তো n ছিলই। আচ্ছা এখানে কিছু ঝামেলাটা মনে হচ্ছে, এগুলোকে আছে অফ। এখানে n আর কে চিনতেছে না, তাহলে দেখো ফার্স্টেরটাতে 6 আসলো, তারপরটাতে 1 আসলো, ঠিকই তো আছে মনে হচ্ছে। আচ্ছা আমরা এটা সাবমিট দিয়ে দেখতে পারি, আচ্ছা দেওয়ার দরকার নেই। এবার এটাকে ডিবিতে কনভার্ট করতে গেলে কিভাবে করব? এখন দেখো ডিবিতে কনভার্ট করতে, আচ্ছা ডিবিতে কনভার্ট করার কি দরকার আছে? এখানে কি ওভারল্যাপিং সাব প্রবলেম হবে? এখানে কি একই জিনিস বারবার কল হবে?
5C3 থেকে 4C3 কল হলো 3C3, আবার এদিকে 3 2 2 2 2 1, 5C3 থেকে আর এদিকে কি কল হয় একটু দেখি। 5C3 থেকে এদিকে কি কল হবে? 4C2 4 2 কল হবে। 4 2 থেকে এদিকে কি কল হবে? একবার কল হবে 3 2, আর কি দেখার দরকার আছে নাকি বুঝে ফেলছি? ওভারল্যাপিং না, এই যে 3 2 আগেও কল হয়েছিল না, তাহলে দেখা যাচ্ছে এখানেও কি আছে? ওভারল্যাপিং সাব প্রবলেম আছে, একই জিনিস বারবার কল হচ্ছে, 3 2 বারবার কল হচ্ছে, ঠিক আছে? তো তাহলে দেখা যায় যে এখানেও এই প্রবলেমেও ওভারল্যাপিং সাব প্রবলেম আছে, ওভারল্যাপিং সাব প্রবলেম আছে। আমরা একটু দেখতে পারি এখানে 20C10 এটা একটা দেই, ঠিক আছে? আচ্ছা এটা একটু পরে দিই। তাহলে এটাকে ডিপি তে কনভার্ট করব কিভাবে? ডিপি তে কনভার্ট করা হচ্ছে মানে মেমোরাইজেশন করাটা হচ্ছে মুখস্থ। তাহলে এখানে কয়টা স্টেট আসবে? দুইটা স্টেট আসবে, একটা দুইটা, n এর জন্য আর এর জন্য। এখন n এর মান সর্বোচ্চ কত হতে পারে? আমার এই প্রবলেমে কি বলছে? n এর মান সর্বোচ্চ হতে পারে 30 আর r এর মান সর্বোচ্চ 30 হতে পারে। তাহলে এখানে 1 থেকে 30 পর্যন্ত, তাহলে আমি 35 নিয়ে ফেলি, সমস্যা নেই। r এর মান সর্বোচ্চ 35 হতে পারে। তাহলে এখানে মেম সেট করব, ঠিক আছে? উপরের কোডগুলোকে একটু মুছে দিয়ে আসি, নাহলে আবার ঝামেলা তৈরি করবে। আচ্ছা এখানে মেম সেট করলাম, ঠিক আছে? তাহলে 1 নাম্বার স্টেপ শেষ, একটা টেবল নিলাম, ওটাকে -1 দিয়ে সেট করলাম। এবার 2 নাম্বার স্টেপ, এখানে এসে if dp n তারপরে কি r নট ইকুয়াল টু যদি কি হয়, নট ইকুয়াল টু যদি -1 হয়, এটা রিটার্ন করে দেব। 2 নাম্বার স্টেপ শেষ, এখানে হচ্ছে চেক করে রিটার্ন করা বেস কেসের পরপর আর কি। আর লাস্টে আমি এখানে কি করব, এই dp n আর এটার মধ্যে আমি কি বসাই দেব, x কে বসাই ওটাকে রিটার্ন করে দেব, এটাই শেষ, ঠিক আছে? তাহলে এই তিনটা স্টেপ, যে এখানে জাস্ট এই জিনিসটা বসাবো, ফার্স্টে এখানে হচ্ছে একটা টেবল তৈরি করব, ওটাকে ইনিশিয়ালাইজ করব, তারপর 2 নাম্বার হচ্ছে এখানে বেস কেসের পরপর চেক করে দেখব, -1 না থাকলে রিটার্ন করা, আর 3 নাম্বার হচ্ছে এটা বসানো, জাস্ট এতটুকু। তাহলে দেখি এখানে হচ্ছে কিছু একটা ভ্যালু আসছে। এখানে আমরা একটা কাউন্টারের কাজটা করি, ধরো কাউন্ট ইকুয়াল টু 0 নিলাম, আর এখানে ধরো লাস্টে এখানে কাউন্টের মানটা প্রিন্ট করলাম। তাহলে আমরা দেখি এখানে কয়বার কল হচ্ছে, 181 বার কল হচ্ছে। কিন্তু আমি যদি এবার ডিপির কাজটা না করি, এই জিনিসটা না করলেই হচ্ছে, ডিপির কাজটা যদি না করি তাহলে দেখি 181 বার যেটা কল হয়েছিল ওটা কি এখন, আচ্ছা অ্যান্সার যত ততবারই কল হয়ে গেছে। সবসময় অ্যান্সার যত ততবার কল হবে এরকম নাও, এরকমই মনে হবে, এরকম কিছু একটা হবে। যাই হোক, দেখো কোথায় এক্সপোনেনশিয়াল কল আর কোথায় তোমার কি লিনিয়ার কল, ঠিক আছে? এখানে 30 20 যদি দাও বা 30 10 যদি দাও, দেখবে যে অবশ্য একই হবে, 30 10 দিলাম, 30 15 দিলাম, তাইলে মানে হিউজ একটা ডিফারেন্স তৈরি হচ্ছে কিন্তু, ঠিক আছে? এবার আমরা যদি এটা ডিপি করি তাহলে দেখো কলের সংখ্যা অনেক কমে যাবে, মাত্র 421টা কল, ঠিক আছে? এই আর কি, ডিপি করলে হচ্ছে ওই ওভারল্যাপিং সাব প্রবলেম থাকলে আমরা ডিপিটা করে দেবো। আর ডিপি করাটা আসলে খুব বেশি কঠিন কিছু না, ফার্স্টে আমরা একটা রিকার্সিভ সলিউশন বানাবো, এটাই হচ্ছে ডিফিকাল্ট জিনিস। তো ওইটার পরে আমরা জাস্ট মেমোরাইজেশনটা অ্যাড করে দেবো, তাইলেই শেষ, ঠিক আছে? তাইলে স্যার রিসার্চের জন্য ভালো কোনো মানে রিসোর্স আছে, কোনো ভিডিও টিডিও বা অন্য কোনো কিছু রিকার্শনের জন্য? আচ্ছা ভালো রিসোর্স বলতে আমি তোমাদেরকে টাওয়ার অফ হ্যানোয়ের রিকার্শন, টাওয়ার অফ রিকার্শন, এখানে একটা আমি খুব ভালো রিসোর্স দেখছিলাম, এই যে এই জিনিসটা, ঠিক আছে? স্যার এগুলো কি ইমপ্লিমেন্টেশন স্যার, মানে আমার একটু এক্সপ্লেনেশন দরকার। হ্যাঁ মানে এই জিনিসটা দেখতে পারো ভিডিওটা, ঠিক আছে? এই ভিডিওটা দেখলে তুমি মোটামুটি মানে জিনিসটা বুঝতে পারবা, মানে রিকার্শনটা কিভাবে কাজ করতেছে, ঠিক আছে? ওটা বুঝতে পারবা। প্লাস হচ্ছে টাওয়ার অফ হ্যানয়, এটা খুব ক্লাসিক্যাল একটা প্রবলেম, এবং মানে বেসিক্যালি ডেটা স্ট্রাকচার এটা মনে হয় তোমরা পড়ছো, আমি নিজেও পড়ছিলাম, যখন পড়ছিলাম তখন কিন্তু বুঝি নাই, ঠিক আছে? পরে এই জিনিসগুলো দেখার পরে আমার কাছে ক্লিয়ার হয়েছিল টাওয়ার অফ হ্যানয়ের জিনিসটা, ঠিক আছে? পরে গিয়ে বুঝছিলাম আর কি টাওয়ার অফ হ্যানয় কিভাবে কাজ করে। এটা দেখলে মানে রিকার্সিভ ওয়েতে কিভাবে টাওয়ার অফ হ্যানয় সলভ করবা বা কেন রিকার্শন দিয়ে এটা কিভাবে সলভ করা যাচ্ছে ওটা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবো। তো এটা ছাড়াও আমি কিছু ক্লাস নিয়েছিলাম, ওগুলো দেখতে পারো। আর আমার মনে হয় আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এই প্রবলেমগুলো লাস্টের ইউ থেকে শুরু করে জেড নাম্বার প্রবলেমগুলো তোমরা ট্রাই করো, ঠিক আছে? ইভেন আমি বলবো যে এ থেকে শুরু করে জেড পর্যন্ত ট্রাই করো, তারপরে যদি কোনোটা তোমরা বলো যে আমাকে দেখাই দিতে, আমি এক্সপ্লেইন করে করে দেখা দেবো, তাহলে হয়তো তোমাদের কাছে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে আর কি। তোমরা চাইলে এগুলো তো ভয়ই ধরি না স্যার, এগুলো দেখলেই তো ভয় লাগে।
আচ্ছা, তোমরা হয়তো এটার জন্য আমার কাছ থেকে একটা এক্সট্রা ক্লাস নিতে পারবে। আমি তোমাদেরকে লিংকটা দিয়ে দিচ্ছি, টাওয়ার অফ হ্যানয় প্রবলেমে ওই ভিডিওটা দেখিও, খুবই ভালো একটা ভিডিও, আমি লিংকটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাইলে তোমাদের জন্য এখন কাজ যেটা থাকবে সেটা হচ্ছে ইউ থেকে জেড পর্যন্ত এই প্রবলেমগুলো তোমরা ট্রাই করবা ডিপি দিয়ে সলভ করার। ঠিক আছে, তোমরা তো রিকার্শন দিয়ে করছিলে, এখন চেষ্টা করবে ওখানে কি জাস্ট এই মেমোরাইজেশন টেকনিকটা অ্যাপ্লাই করে ডিপি বানাই দিতে। ঠিক আছে, আর অপটিমাল সাবস্ট্রাকচার জিনিসটা এটা তাহলে নেক্সট দিন বলি, কারণ এখন তো একটু ইয়া হয়ে যাচ্ছে। অথবা তোমরা যদি চাও তাহলে আমি ওটা বলতে পারি, যারা চাও লিখ নিতে পারো। মানে আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করি ইনশাল্লাহ এটা। আমরা তোমরা এটা একটু যত তাড়াতাড়ি সম্ভব করো, আমরা রবিবার দিন ইনশাল্লাহ ডিপির নেক্সট ক্লাসটা নেবো আর কি। তার আগে তোমরা চেষ্টা করো যে এই প্রবলেমগুলো ডিপি দিয়ে সলভ করার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।